আপনাকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানবেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও এবং আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা। জি, প্রিয় দর্শক, আপনারা জানেন যে শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় হয়েছে গত 17 নভেম্বর, এবং আমরা শেখ ফরিদ ভাইয়ের কাছে জানতে চাই, শেখ ফরিদ ভাই, শেখ হাসিনার 40 কবে, মানে তারে কোন জায়গায় ঝুলাইলো এবং এটা কি আপডেটস আপনি যদি একটু দিতেন আমাদেরকে। এখন তো ভাই খোদাকে যেমন আল্লাহ বলা যায় না, তেমনি 40 তো হারাম। তারা তো চাইলেও 40 পালন করতে পারবে না। 40 তো মোল্লারাই বলে হারাম, তো 40 কেমনে পালন করবে? অবশ্য মৌলবীদের ফতোয়া পাল্টে যায়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এক ফতোয়া হয়, আবার আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে আর এক ফতোয়া হয়। এটা আমরা দেখেছি। শুধু ফতোয়া না, আমরা শুনলাম যে কবরে নাকি যে প্রশ্ন করা হবে, সেটাও সূরা বগীতে নাজিল হয়েছে, নতুন বাতিল করা হয়ে গেছে। আগে কোরআনে আমরা হাদিসে পড়েছি, কোরআনে আছে, হাদিসে পড়েছি, মৌলবীরা ওয়াজে বলেছে কবরে মরলে নাকি ইসলামের মিতে বলবে যে মান রাব্বুকা, কিন্তু এখন বলবে মান মার্কাউকা, যে তোমার মার্কা কি। মোটামুটি জামাতের এটা, সুতরাং তাদের ফতোয়া পাল্টেই যেতে পারে। তবে শেখ হাসিনার জানাজা আর 40 জানাজা পড়া আর 40 খাওয়ার নসিব বাংলাদেশের স্বাধীনতা বিরোধী নাও হইতে পারে, বরং উল্টা হয়ে যেতে পারে যে তাদেরকে 40 ছাড়াই, 40 খাওয়া ছাড়াই তাদেরকে পাকিস্তান পালায় যাইতে হইতে পারে পানির জাহাজে ভরে ভরে। এটাও ঘটে যেতে পারে। এই জন্য কি আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছিলেন যে এই রায়তে তাদের চুল ছেঁড়া গেল, আবার শেখ হাসিনা বলেছেন শি ডোন্ট কেয়ার। এখন এই পরিস্থিতিতে তাহলে এই রায় দিয়ে আমরা কি পাইলাম, মানে এটা কেন দেওয়া হইলো? এই রায় একেবারে খারাপ বলে নাই। আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের লোকজন বলতেছে যে যে হিন্দি চুল ছেঁড়া গেল, এরকম বলছে তারা। ঠিকই বলেছে, আমারও এরকমই মনে হয়েছে। এমনকি পাকিস্তানের টিভি চ্যানেলগুলো তো আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমার ভুল হয়ে গেছে, আপনাকে ওই চ্যানেলের ভিডিওগুলো আপনাকে দেওয়া উচিত ছিল, আগে খেয়াল ছিল না আমার। ওই চ্যানেলেও তারা বলতেছে যে এটা তারা থোড়াই বাংলাদেশ, ভারত, বাংলাদেশ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এবং ভারত এই রায়কে থোড়াই কেয়ার করে, যে শেখ হাসিনাকে ये नामुमकिन है वो वापस लेने का, उसको সাজা দেনে কা, ये नामुमकिन है, এইরকম শব্দ তারা তাদের টিভি চ্যানেল, পাকিস্তানের টিভি চ্যানেলগুলোতে বলেছে। আর ভারতের টিভি চ্যানেলগুলোতে বলেছে যে শেখ হাসিনা এখানে তাদের রাজনৈতিক অতিথি। অ্যাজাইলাম বলে নাই, কিন্তু বলেছে অতিথি। অ্যাজাইলাম বলে নাই, বলছে অতিথি। তাকে যেমন ফ্রান্সে যেমন অ্যাজাইলাম নিয়ে গেছে ওই যে ল্যাংটা সুলেমান 3 ইঞ্চি, তারপর ওই যে আরো কি যেন নাম আছে, সাংঘাতিক পি পজিটিভ রক্ত, ইলিয়াস। অ্যাজাইলাম। কিন্তু ওকে অ্যাজাইলাম শব্দ ইউজ করে নাই, মানে তাকে এমনকি আমরা একটু জানি যে আপনার শব্দের ওইখানে অ্যাজাইলাম নাই, আমি যতদূর জানি যে আপনার আপনার ওইখানে অ্যাজাইলাম না, আপনার অন্য বিষয়। তো শেখ হাসিনা তাকে বলেছে তাদের রাষ্ট্রীয় অতিথি, অতিথি হিসেবে শেখ হাসিনা গেছে। তো অতিথি দেব ভব, এটা তো ভারতীয়রা মানে অতিথি দেব ভব, তাদের আরেক অতিথি আছে দালাই লামা, তাকে নিতে পারে নাই। সুতরাং শেখ হাসিনাকে নেওয়া তো প্রশ্নই আসে না। তাই এর রায় আসলে বাংলাদেশ আওয়ামী লীগ না তো ভাই, শুধু আওয়ামী লীগ কেন, আপনি বলেন। আমি তো, আপনি জানেন আমি স্ট্রিট পিপলের সাথে কথা বলি, তারা হাসে। মানে ওই দিনের রায় নিয়ে তারা চিন্তাই করে নাই, তারা চিন্তা করতেছে এই চ্যাঙ্গারু কোড। আবারও বলতেছি চ্যাঙ্গারু কোড বলি এটাকে আমি, এই অনেকেই বলে ক্যাঙ্গারু আমরা শুনছি, কিন্তু এটা চ্যাঙ্গারু হইলো কেমনে? চ্যাং এর সাথে এই কথা সম্পর্কে দুইটাই শব্দ। অনেকে আমার শ্বশুরবাড়ির লোকজন আবার চ্যাঙ্গারু বলতে বিশ্রী ভাষা বোঝে, বুঝছেন তো কি বলে, ওইটা বুঝে। আবার আবার আমাদের জামালপুরে চ্যাঙ্গারু বলতে কেন ওটা একটু যুক্ত করছি আর কি, মানে চ্যাঙ্গা মারা। চ্যাঙ্গা মানে ঢিল মারা। মুসারে যেরকম ওই যে গরু মরলে যেরকম চামড়া নেওয়ার জন্য সবাই ঢেল মারে না চাকু দিয়ে, যার যার ফায়দা হাসিল করে, ওই মানে চ্যাঙ্গা মেরে এই রায়টা দেওয়া হয়েছে। চ্যাঙ্গা মেরে, এই রায়টা চ্যাঙ্গা মেরেছে লাহোর থেকে, এই রায়টা চ্যাঙ্গা মারা হয়েছে তুর্কি থেকে, আঙ্কারা থেকে। চ্যাঙ্গা মেরেছে, ঢাকায় এসে পড়েছে, তারপরে জামাত হেফাজত এরা এই রায়টা ঘোষণা করে শুনে। এই জন্য আমি বলেছি এটা চ্যাঙ্গারু কোর্ট বলেছে এটা, কারণ ক্যাঙ্গারু কোর্টে কিন্তু রায়টা লেখা থাকে, কিন্তু সাজানো থাকে নাটক। অন্তত বাদীর পক্ষে একটা কথা বলার তো থাকবে, বিবাদীর পক্ষে মানে আসামির পক্ষে কথা বলার লোক থাকে, তার নিজস্ব। জানে যে রায় ওটা মানবে না, রায় যেটা কিন্তু বলতে দেয়। এখানে তো আপনি দেখেছেন যে উকিল দিয়েছে জামাতের, অর্থাৎ ফুটবল খেলতেছেন আপনি, কিন্তু গোলকিপারটা আপনার জামাতের। শেখ হাসিনার জন্য এরকম উকিল দিয়েছে, যেইখানে আওয়ামী লীগের লোক উকিল নিয়োগ দিতে পারে না, উকিল যাইতে পারে না, আদালতে পিটায় মারে, সেইখানে শেখ হাসিনার উকিল কথা বলে, আর সেটা তাকে বলতে দেওয়া হয়। আমরা এই যে দেখেন চ্যাঙ্গারু কোর্টের জামাতি উকিল, দেখছেন কি সুন্দর, প্রচন্ড কষ্টে আছেন উনি, প্রচন্ড কষ্টে। দেখেন না চেহারাটা, চেহারা দেখি বোঝা যায় প্রচন্ড কষ্টে আছে। তো এই যে যেটা বলা হয় চ্যাঙ্গারু কোর্টের রায় বাংলাদেশের জনগণ মানে নাই, প্রত্যাখ্যান করে দিয়েছে। মানুষ এগুলো হাসে, কারণ বাংলাদেশের এমন কোনো ফাঁসির দড়ি পয়দা হয় নাই তাকে ফাঁসি দিবে, তাকে অ্যাসাসিনেট করতে পারে, গুলি করে মারতে পারে, সেটাকে আমি অস্বীকার করবো না। হতে পারে, কারণ কাপড়ের সাথে গুলি করবে, তাই না? যেমন জঙ্গিবাদীরা আমাদের ঘাড় কাটার জন্য প্রস্তুত থাকে, পিছন থেকে মারার জন্য। শেখ হাসিনাকে বঙ্গবন্ধুকে হত্যা করেছে, ওরকম তাকে হত্যা করতে পারে, কিন্তু ফাঁসির দড়ি বাংলাদেশে পয়দা হয় নাই যে তার গলায় পরাবে। এটা আমি বিশ্বাস করি না। আমি আওয়ামী লীগকে পছন্দ করি বা না করি, বা মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে, শোনেন 30 থেকে 35% এখনো যার জনমত, আপনি সেই দলের নেতাকে আপনি ফাঁসি দিবেন, তার উপর তিনি বঙ্গবন্ধুর কন্যা, আপনি তাকে ফাঁসি দিয়ে দিবেন, আর বাংলাদেশের জনগণ বসে বসে আঙুল চুষবে।
অনেকে আবার বলেছে যে দেইলা রাজাকার সাইদির এক মৌলবী নাকি কারা যেন বলছে যে সাইদির সময় রায়ের সময় তো এত লোক মরেছে। আরে ভাই, তখন তো বাংলাদেশ আওয়ামী লীগ তোমাদের মাঠে নামতে দিয়েছিল, তাই আন্দোলন করতে পারছিলা। এখন তো তোমরা জয় বাংলা স্লোগান দিলে মাঠে নামতে দাও না, কয়দিন পরে বুঝবা হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। তো এই রাইকে প্রত্যাখ্যান করেছে। আমরা একটা জিনিস প্রেডিক্ট করেছিলাম যে তারা একটা নাটকের আশ্রয় নেবে, অর্থাৎ প্রথমে শেখ হাসিনার বিরুদ্ধে রায় হবে যাবজ্জীবন এবং পরবর্তীতে ফাঁসির জন্য এদের চেলারা মাঠে নামবে, একটা অরাজকতা তৈরি হবে। কিন্তু সেই প্রেডিকশন মেলে নাই, দেখা গেল যে তারা ফাঁসির রায় দিয়ে দিয়েছে। কিন্তু ফাঁসির রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে না নামলেও তারা গেছে 32 ভাঙতে। একদিকে দিল্লির রায়, একটা প্রহসনের রায়, কোনো প্রকার বিচার ব্যবস্থা কোনো কিছু ছাড়া আসিফ নজরুলের একটা বড় কৃতিত্ব এখানে বলা যায় যে এরকম একটা ভণ্ডামি আমাদের সামনে করতে পারলো, আচ্ছা করলো। তারপরে সেই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রতিক্রিয়া নেই, তারাই গেল 32 ভাঙতে এবং আমরা দেখলাম বন্দর দিয়ে দিল। এই ওভারঅল বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? মতামত কি এইটাই যে বন্দর দেওয়ার জন্য এই ধরনের টালবাহানা শুরু করছে, মানুষকে অন্যদিকে ব্যস্ত রাখার চেষ্টা করছে? কোনো সন্দেহ নেই। শুধু তাই না তো, শুধু মানে 32 ভাঙতে পাঠাইছে কে জানেন তো? ওই যে পি পজিটিভ রক্ত ইলিয়াস আর হচ্ছে ল্যাংটা সুলেমান। মানে এদিকে ডক্টর ইউনূস বলছে আমি রায় দিয়ে দেওয়াবো শেখ হাসিনার ফাঁসি রায়, আর তোমরা ওইখানে 32-এ যাবা। জনগণ ব্যস্ত থাকবো 32 নাম্বার ভাঙা বাড়ি নিয়ে, আর রায় নিয়ে পাবলিক মোটামুটি মুড়ি কটকটি চা পাতা খাবে, চায়ের কাপে ঝড় তুলবে। কিন্তু বাংলাদেশের মানুষ দুইটাই প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের মানুষ তাদের ধোঁকা ধরে ফেলেছে। তারা জানে ঠিক এই দুইটার মধ্যে বিজি রেখে 24 ঘন্টা তারা ওইখানে বন্দর বিক্রি করে দিল, বন্দর দিয়ে দিল কমিশন খেয়ে। এবং এরা তো আসলে ওই কাজটা করার জন্যই 13 তারিখের রায়টা 17 তারিখে নিয়ে আসছে পরিকল্পিত ভাবে। তো বাংলাদেশের মানুষ বোকা ঠিক আছে, বিভ্রান্তি হয় ঠিক আছে, অনেকেই 5 তারিখে বিভ্রান্ত হয়েছিল। আমাকে এমন লোক বলেছে, তিনি ইংল্যান্ডে থাকেন, তিনি বলেছিলেন যে তিনি এইভাবে বলেছেন আমাকে যে ইউনূস আমাদের ধোঁকা দিয়েছে, এইভাবে বলেছেন। তার মানে কি, তিনি ইউনূসকে ভালোবাসতেন বা তার পক্ষে ছিলেন। বলছে ইউনূস আমাদের ধোঁকা দিয়েছে ফরিদ সাহেব, এই শালাকে ছাড়া যাবে না। এবং তিনি আমাকে বলেছেন তিনি বাংলাদেশের রাজনীতি করবেন এবং এই 32 নাম্বার ভাঙা প্রতিশোধ নেবেন। অদ্ভুত ভাবে আওয়ামী লীগ করে না। আমি আপনাকে তার নাম্বার দিয়ে দিব, কথা বলে শুনতে পারেন। আমি বিচিত্র মানে বিস্মিত হয়ে গেছে, এটা কি বললো। এরকম ধোঁকা অনেকে খেয়েছে বাংলাদেশের মানুষদের। উনি একজন উচ্চ শিক্ষিত, সর্বোচ্চ শিক্ষিত মানুষ এবং থাকেন ইউকেতে, এবং খুব মানে খুব বড় একটা জব করেন। ওটা বললে অনেকে বুঝে হলো, তাই বললাম না। তো তারাই যদি বিভ্রান্ত হয় তাহলে সাধারণ জনগণ তো বিভ্রান্ত হইতেই পারে, কিন্তু চিঙ্কুবাম যারা, তারা কিন্তু বিভ্রান্ত হয় নাই। তারা যে নিয়ে বুঝে গিয়েছে ওইখানে। আসাদ বিভ্রান্ত হইতে পারে, কথার কথা। সাধারণ জনগণ বিভ্রান্ত। ওই যে উচ্চ শিক্ষিত লোকের কথা বলছে, তিনি ইউকেতে থাকেন 20 বছর এবং ক্লাস 1 না, মানে একটা টপ মোস্ট জব করেন, গভর্নমেন্টের, তো ইউকের গভর্নমেন্টের জব করেন। সেই ব্যক্তিটি বলেছে আমাকে তিনিও বিভ্রান্ত হয়েছেন, যে তিনি ইউনূসকে ভিকটিম মনে করেছিলেন, কিন্তু তিনি যে নাটক করেছেন এটা ধরা পড়ে গেছে। তাহলে তেমনি উচ্চ শিক্ষিত যেমন বিভ্রান্ত হয়েছে, সাধারণ মানুষ ওই যে কেউ কেউ, এই যে অনেকে আবার সবাইকে লাল বদর বানায় ফেলে, এটা ভুল। কারণ মানুষ বিভ্রান্ত হবেই, বিভ্রান্ত হওয়ার সুযোগ দিলে বিভ্রান্ত হবেই। কারণ আপনি যখন দেলোয়ার হোসেন সাঈদীকে ওয়াজ করতে দিবেন, আপনি যখন এই যে 501 মৌলবীর ওয়াজ করতে দিবেন, গাবগাছিকে ওয়াজ করতে দিবেন, তারপর আওয়ামী লীগের লোক বসায়, বিএনপির লোক বসায়, মানুষ তো বিভ্রান্ত হবে। কারণ যখন দেখছে যে শামীম ওসমান তার পাশে বসা, বিএনপির বড় বড় নেতা তার বসা, তাহলে মৌলবী সাহেব ঠিকই বলছে। এবার মানুষ বিভ্রান্ত হইতেই পারে। তেমনি শিবিরের মেসের সাথে কিন্তু তার বাড়ির কাজের বুয়ার পোলাটাও চলে আসছে। কাজের বুয়ার পোলা কিন্তু শিবির করে না, কিন্তু সে বিভ্রান্ত হয়ে গেছে। কাজের বুয়াটা, ইউ বিলিভ ইট অর নট, এবার কিন্তু কাজের বুয়ারাও এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। কেন ইমাজিন, আমার কাছে ছবি আছে, আমি আপনাকে দিব। তো এই যে মানুষ বিভ্রান্ত হয়েছিল, কাজের বুয়া থেকে শুরু করে সর্বোচ্চ শিক্ষিত ব্যক্তি হতে পারে, কিন্তু মানুষ এখন বুঝে ফেলেছে। তাই ডক্টর ইউনূসের কপালে এমন শনি আছে, এমন শনি আছে। আওয়ামী লীগের তো কেবল শনি, কিন্তু কি শনি যায় ইউনূসের উপরে আছে, জামাতের উপরে। বিশ্বাস করেন, জামাত এত জানু যাইছে বানের পানির মতো। বানে যখন, বান বুঝেন তো, বান মানে আমাদের এলাকায় বন লাগে, বান বানের জলে যখন তেলা, ওই যে তিতপুটি বুঝেন তো, ছোট ছোট পুটি, চান্দা মাছ, দারকিনা মাছ, এগুলো কিন্তু বেশি লাভ হয়। এলে বেশি লাভ হয় আর ধরা পড়ে জামাতরা। আপনি যাই বলেন আসাদ নূর, আমার কেন যেন মনে হচ্ছে এই যে 5ই আগস্ট আওয়ামী লীগের জন্য সাপে বর হয়ে গেছে। আমি জানি না আজকালকার সেই মেয়ধাবী আমার ভাবির পোলারা সাপে বর শব্দটা পড়ে কিনা, কারণ তারা তো আবার যেটা প্রশ্নে আসবে কেবল সেটাই পড়ে, এর বাইরে তো পড়ে না। আমরা এভারেজ মেধার ছিলাম, আমরা মেধাবী ছিলাম না, এভারেজ, কিন্তু আমাদের সব পড়তে হইতো। তাই জানি সাপে বর হয়ে গেছে, 32 নাম্বার ভাঙাটাও সাপে বর হয়ে গেছে। আর এই যে রায়টা দিয়েছে, এই যে শেখ হাসিনার চ্যাঙ্গারু কোর্ট থেকে যে তাকে ফাঁসির রায় দিল, এইটা একেবারে 100% আওয়ামী লীগের জন্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের জন্য সাপে বড় হয়ে গেছে। আপনি জেনেছেন যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে শুরু করে রাইটস ওয়াচ সকল মানবাধিকার সংস্থা বিবৃতি দিয়েছে এবং এই বিচার ব্যবস্থাকে প্রহসনের মতোই বলেছে। শেখ ফরিদ ভাই, আমরা অনেকগুলো উত্তর পেলাম। আমরা এখন সমসাময়িক কয়েকটি প্রসঙ্গে যাব। আমাদের বড় একটা সংখ্যায় মানুষ দেখছেন, প্রায়
ইউটিউব এবং ফেসবুক মিলিয়ে প্রায় 3,000 মানুষ। আমরা অনুরোধ করবো আপনারা যারা যারা দেখছেন যদি সম্ভব হয় এই শোটি শেয়ার করতে পারেন, তাহলে পরে আমাদের আরও কিছু বন্ধুরা আমাদেরকে দেখতে পাবেন। একজন জিজ্ঞেস করেছেন অশোক পাল যে মাসুদ ভাইয়ের খবর দিন ভাই। মাসুদ ভাইয়ের কোনো খবর নেই, তিনি জেলখানা আছেন, মানবতার জীবনযাপন করছেন। রাষ্ট্র ভারত বাহারের ক্ষেত্রে এক সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ বাহাররা ঘুরে বেড়াবে আর মাসুদ ভাইরা মানে ভিসার তার অ্যাপ্লিকেশন পেন্ডিং, কিন্তু তারপরে তাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা ওই মামলায় ওই অপরাধ যেটাকে বলা হয় যে ভিসার মেয়াদ ফুরিয়ে গেলে যে সাজাটা দেওয়া হয় সেখানে অর্থদণ্ডই সবাইকে দেওয়া হয়, কিন্তু মাসুদ ভাইকে দেওয়া হয়েছে জেল। তিনি পালিয়ে যাচ্ছিলেন না কোথাও। এটা হচ্ছে আপডেট, কবে বের হবেন জানি না। এটা আরো 1 সপ্তাহ লাগতে পারে, আরো 7 বছরও লাগতে পারে, আমরা কিছুই জানি না। এখন পুরোটাই হচ্ছে যে কোর্টের উপরে। গত 17 তারিখ তার বেল, 7 দিন পরেও আসতে পারে, আবার 7 দিন পরেও আসতে পারে, আমরা জানি না। জি, গত 17 তারিখ তার জামিন হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু না, কোর্ট তাকে জামিন দেয়নি। এবং আরেকজন কমেন্ট করেছেন মোহাম্মদ আমির হামজা যে কাপুরুষের দল, এক বাপের জন্ম হলে দেশ বানান ভুল, দেশে আস, চুরের মতো পালিয়ে গেলি কেন? প্রিয় বন্ধু আমার, আপনি মুসলমান, কিন্তু নবী মোহাম্মদ তিনিও কিন্তু মক্কা থেকে মদিনায় চলে গেছিলেন। সেটাকে আপনি পালিয়ে যাওয়া বলবেন? এবং নবী মোহাম্মদ কি তার এক বাপের জন্ম নয়? আপনি যেটা বোঝাতে চাইছেন এরপরে। জি, এক সেকেন্ড এখানে, এটা আপনি তো বললেন ভালোভাবে যে তিনি চলে গিয়েছিলেন, শিবিরের নেতা বলছে তিনি পালিয়ে গিয়েছেন, মোহাম্মদ পালিয়ে গেছেন, তাহলে তার কি এর বাচ্চা? এটা তাকে জিজ্ঞেস করেন। আর তাকেও এটা বলে আরেকটু বলি যে নবী মোহাম্মদ কিভাবে পালিয়ে গেছিলেন, কি করছেন, কার জিনিসপত্র লুটপাট করছেন, ওই সময় আমরা জানা নাই। কারণ মদিনার জীবন মানে মক্কা থেকে তিনি যখন বিতাড়িত, আমি বিতাড়িতই বলবো, সেটা খুব একটা তিনি তার ওই সময়ের ক্যারেক্টারে খুব একটা আপত্তি দেখা যায় না। যাই হোক, আমরা একটু সমসাময়িক বিষয় থাকাই। এই যে তারেক জিয়া, তিনি বহু বছর ধরে লন্ডনে চিকিৎসা করতে গিয়ে আর ফেরেননি, তার মানে কি তিনি পালিয়ে গেছেন? তিনি বাংলাদেশে ক্ষমতার স্বাদ পেয়েছেন, মানুষকে নির্যাতন করে নিপীড়ন করেছেন। তার নামের পাশে একটা শব্দ যুক্ত হয় 10% এবং খাম্বা, এই দুটো কেন তা আপনারা জানবেন। 21 আগস্টের গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড এই তারেক রহমান, এবং 10 ট্রাক অস্ত্র চোরাচালানের সাথে, অর্থাৎ ভারতের উলফা বা সন্ত্রাসী সংগঠনকে অস্ত্র সরবরাহ করার ক্ষেত্রে তারেক রহমানকে জড়িত থাকার ব্যাপারে অনেক জায়গা থেকে অনেক 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 স্তর থেকে এটি প্রমাণ পাওয়া যায়। এবং সেই ভয়ে তিনি এখনো দেশে ফেরেন না। তো পালিয়ে যাওয়া কাকে বলা হয়? শেখ হাসিনা আছেন, তো তাকেও আপনি পালিয়ে যাওয়া কাপুরুষ বলবেন? একই কথা বললে বাংলাদেশের সকল রাজনীতিবিদ তার সময়ের প্রয়োজনে দেশান্তরিত হয়েছেন। আমরা বিতাড়িত বাংলাদেশ থেকে পালিয়ে যাইনি। এবং সেটা যদি কাপুরুষ হওয়া হয়, একবারের জন্ম না হওয়া হয়, তাহলে আপনার নবীর দিকে আঙুল উঠবে। আমি আপনার নবীকে রেসপেক্ট করতে চাই, আপনি যদি ডিসরেসপেক্ট করেন তাহলে আমার তেমন কিছু করার থাকবে না। এবার আমরা সমসাময়িক কয়েকটি বিষয়ে যেতে চাই। প্রিয় শেখ ফরিদ ভাই, আপনি দেখুন, এখানে বলা হচ্ছে বাউল শিল্পী আবুল সরকারকে কারাগারে প্রেরণ। বাউল শিল্পী আবুল সরকারকে কেন কারাগারে প্রেরণ করা হয়েছে, এর মাধ্যমে কি মেসেজ দেওয়া হচ্ছে, যদি আমাদেরকে একটু বলতেন শেখ ফরিদ ভাই। আসলে বাংলাদেশে যখন যতগুলো ধর্মীয় অবমাননার কেস হয় বা আদালতে যায়, নবীর অবমাননা, ধর্মের অবমাননা, আল্লাহর অবমাননা, অদ্ভুত ব্যাপার। আল্লাহ হলো মহা, তাদের ভাষায়, তাদের মিথ, তাদের বিশ্বাসেই তা সে হলো অসীম ক্ষমতার, তার তুলনা নেই। তার আবার অবমাননা কি করে হয় আমার মাথায় এটা ঢুকে না। আচ্ছা, গেল নবীর অবমাননা হইতে পারে যেহেতু সে মানুষ, তারটা মেনে নিলাম, কিন্তু আল্লাহর অবমাননা কিভাবে এটা আমি বুঝি না, এটা আমার মাথায় ঢুকে না। আপনার ওই প্রসঙ্গটা আরেকটু ফিরে যায়, 1 মিনিট একটু বলে নি। যে লোকটা বলেছে যে আমরা পালিয়ে গেছি, ওই গাধার বাচ্চা জানেই না যে তার আব্বা গোলাম আজমও পালাই গেছিল। এমনকি বাংলাদেশে জিয়া যখন তাকে পাকিস্তানি পাসপোর্ট দেখে বাংলাদেশে আনে, তখনও তাবলিগের ভিতরে কাকরাইল মসজিদে পালায় থাকতো। আর পাকিস্তান তো 5 বছর পালাইছিল। তাকে বলেন ওর বাবা সাইদি দেইলার জায়গার কোথায় পালাইছিল, 71 থেকে 75, এগুলো তাকে জিজ্ঞেস করা উচিত। এমনকি আবার পালাবে, আমরা দেখবো। তখন তারা কি বলবে জানেন? তখন তারা বলবে তারা হিজরত করেছে, নবীর সুন্নত আদায় করতে গেছে। আমরা এই বদমাইশগুলোকে চিনি, সুতরাং এগুলো আমরা থোড়াই কেয়ার করি। এরা পালিয়েছিল, আবার পালাবে। এরাই কিন্তু ছাত্রলীগের লুঙ্গি নিচে পালাইছিল, আন্ডার প্যান্টের নিচে পালাইছিল। আগামীতে আবার আন্ডার প্যান্টের জায়গা পাবে না, জানি না কোথায় পালাবে। সেটা অন্য বিষয়। যে মূল প্রসঙ্গে আসি, আবুল সরকারকে ধর্মীয় অবমাননায় তিনি নাকি ইসলাম ও আল্লাহ অবমাননা করছে। কি অবমাননা করছে আজ পর্যন্ত কোনোদিন আপনি পড়েছেন? আজ পর্যন্ত বাংলাদেশে যাদের নামে বলা হয়েছে নবীর অবমাননা করেছে, ইসলাম অবমাননা করেছে এবং আল্লাহর অবমাননা করেছে, কোথাও কিন্তু লেখে নাই কি অবমাননা করেছে। এটা একটা পত্রিকাও লেখে না। সুতরাং আবুল সরকার কি বলেছে? আবুল সরকার হয়তো তার গানের মাধ্যমে এমন কিছু, যেমন একজন বলেছে যে শোনো হে মৌলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না, এই কথার জন্য আপনি তাকে জেলে দিতেই পারেন। যেমন আরেক জায়গায় বলা হয়েছে যে আইন আল হক, সে বলছে আমি হক, হক মানে সত্য। ওরা বলছে না তুই সত্য কস নাই, তুই বলছ তুই আল্লাহ, তারে পুরে ছাই বানিয়ে পানিতে ভাসিয়ে দিয়েছিল। এই হচ্ছে মুসলমানদের বুদ্ধি, আকল। সেটা তাদের 1000 বছর আগে হোক আর এখনো একই আকল। আপনি দেখেছেন খলিফা উসমান, ইসলামের যাকে বলা হয় জিন নুরাইন, নবীর 2 মেয়েরে বিয়ে করছিল। ঠিক আছে, আসলে বিয়ে না, ওটা হাঙ্গা। বিয়ে হয় যারা কুমারী থাকে। নবীর সন্তানদেরকে আবুল আহাবের, মুসলমানরা জানেই না আবুল আহাবের পোলার কাছে, 2 পোলার কাছে নবী মোহাম্মদ তার 2 কন্যাকে বিয়ে দিয়েছিল। তার মানে ওটা হাঙ্গা হয়েছিল। তো জিন্নুরাইন বলা আসলে জিন্নুর মানে 2টা হাঙ্গা করেছে। আমাদের দেশে হাঙ্গা খারাপ শব্দ না, হাঙ্গা হইলো বিবাহিত নারীর যখন বিয়ে হয় তাকে হাঙ্গা বলে। এটা আবার আপনারা মাইন্ড করেন না।
মাইন্ড করলাম। আচ্ছা, যদি আবুল সরকারের অপরাধ হয়ে থাকে তাহলে চরমনায় পীর তো বলছে যে কোরআন দিয়ে কিছু হবে না, কোরআনে কিছু নাই, হাদিস ছাড়া কিছু হবে না, এটা তো বলেছে সে, তার নামে জেল দেয় না কেন, তাকে অ্যারেস্ট করে না কেন? শুধু তাই না, গোলাম আজম তো বলেছিল যে সূরা বাকারা আগে নাজিল না হয় পরে নাজিল হলে ভালো হইতো, তাকে জেলে দেয় না কেন? তারা বলেছে কবরে প্রশ্ন করবে মান রাব্বুকার জায়গায় মান মারকাউকা, এটা তো ধর্ম অবমাননা, তাকে অ্যারেস্ট করে না কেন? আর আর মওদুদিবাদীকে, জামাত ইসলামকে তো খোদ তালেবান, সবচেয়ে বাংলাদেশের মুসলমানদের কাছে সবচেয়ে বড় ইমানদার মুসলমান হইতেছে তালেবানেরা তো মওদুদির বই নিষিদ্ধ করেছে, জামাত ইসলাম নিষিদ্ধ করেছে। আর মৌলানা, বর্তমান বাংলাদেশের মৌলানা কি যেন, আরে নাম ভুলে গেছি, হেফাজতের বর্তমান আমির, তিনিও কি মাহাবুল্লাহ বাবুনগরী নাকি কি যেন নাম, তিনি বলেছেন যে জামাত তো ফেরাউনের দল, যে জামাত তো ইসলামের দল না, তারা মদিনা ইসলাম মানে না, তারা মওদুদি ইসলাম মানে। যদি আমি বুঝি না মদিনার ইসলাম কি আর মক্কার ইসলাম কি, এটা আবার বুঝি না আমি, এই সংজ্ঞাটা অনেক মহারথীর এই শব্দ ইউজ করেন, কিন্তু মুসলমানরা মানে ইসলামে মদিনার ইসলাম বলতে তো কোনো শব্দই নাই। যাই হোক, তারপরে মদিনার ইসলাম, মওদুদি ইসলাম, যাই হোক তারা করতেছে। এই দেখবেন যে কোনো ধর্মীয় অবমাননা এগুলো হচ্ছে বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, শিল্প, চারুকলা, সঙ্গীত নিষিদ্ধ করার জন্য, বিজ্ঞান নিষিদ্ধ করার জন্য, এগুলো তাদের লেম এক্সকিউজ। তারা কিন্তু শেখ হাসিনার নামেও ধর্ম অবমাননা মামলা দিতে পারে, তারা কিন্তু খালেদা জিয়ার নামেও ধর্ম অবমাননা মামলা দিতে পারে। শুধু সময়, মানে পৃথিবীতে সবচাইতে বড় অজুহাত, মানে বড় হাত হচ্ছে ধর্মের নামে মামলা করা। আপনি কার নামে মামলা দিতে পারবেন না? আপনি কালকে চাইলে আপনি পাগড়ি আলার নামে মামলা দিতে পারেন, যারা পাগড়ি যায়, বাট আরবে থেকে পাগড়ি পারে নাই, কি ঘুমটা দেয় না। আবার আপনি বলতে পারেন, আচ্ছা আপনি আসাদ নূর কোন সৌদি আরবের কোন মৌলবীরা পাগড়ি পড়তে দেখছেন টিভিতে দেখেন? একজনও পড়ে না। বলতে পারেন হ্যাঁ, আচ্ছা গেল এটা। তারপর আপনি দেখেন ইসলামের যে ফেরকা, কে কাকে কাফের বলে নাই? বেরেলবি দেওবন্দকে কাফের বলেছে, দেওবন্দ বেরেলবিকে কাফের বলেছে, বেরেলবি আর দেওবন্দ মিলা লামাজাবি, মানে এই যে কি শায়কদের কাফের বলেছে, ওই যে লামাজাবি মোহাম্মদীদের, এরা জাকবিন ইউসুফ গ্যাংদের কাফের বলেছে, এরা আবার ওদের কাফের বলেছে, কে কাকে কাফের বলে নাই? তো তাহলে ইসলাম অবমাননা যদি সাজা দেওয়া শুরু হয়, তারপরে আপনার গুস্তাকে রাসুল, গুস্তাকে সাহাবা, তো গুস্তাকে রাসুল হিসাবে হলে তো জামাতের সবগুলো ফাঁসি হওয়ার কথা, কারণ তারা তো গুস্তাকে রাসুল, যারা জামাত করে সব গুস্তাকে রাসুল। আবার গুস্তাকে সাহাবা একই সাথে থেকে গুস্তাকে রাসুল, একই সাথে গুস্তাকে সাহাবা, কারণ একদল মনে করে নবী জীবিত আছে, আরেকদল মনে হচ্ছে নবী মরা, তাহলে যারা মনে করে নবী মরা তাদের হাতে গুস্তাকে রাসুল। আবার একদল আছে নবী গায়েব জানে না, আরেকদল বলে নবী গায়েব জানে, তাহলে একে অপরের দৃষ্টিতে তারা গুস্তাকে রাসুল এবং গুস্তাকে সাহাবা। ইয়ারা বলে না, জামাতের মওদুদিরা বলে যে সাহাবারা মানে ইসলামের পরিভাষায়, ইসলামের মিথের ভাষায় যে সত্যের মাপকাঠি, হকের মাপকাঠি হচ্ছে সাহাবা। এটা মওদুদি মানে নাই, বলছে যে খোলাফায়ে রাশিদিন, আমরা যখন বলি যে খোলাফায়ে রাশিদিন হলো আত্মীয়করণ করা হয়েছিল, কারণ নবীর 2জন জামাই 2জন শ্বশুর ছিল খলিফা, ইসলামের 4 খলিফার 2জন, সবগুলো দেখেন 2জন নবীর শ্বশুর 2জন নবীর জামাই, অদ্ভুত ভাবে আত্মীয়করণ। তখন আমাদের উপর মানুষ খেপে যায়, অথচ এই মওদুদি বলছে যে খলিফা ওসমান আত্মীয়করণ করে তিনি খলিফাগিরি করেছেন, এটা বলাতে ওরা খেপে যায়। আপনি দেখেন না, ওরা যা বলবে সব আলাল। অর্থাৎ আপনি দেখেন, যেমন এই যে দেখেন পুলিশের কর্মকর্তা বললো যে গুলি করার কথা আইনে লেখা আছে, কিন্তু যখন শেখ হাসিনার পুলিশের বেলায় আইনের কথা, এরা মানে নিজের ইসলামকে, আপনার এখানে তো নাই, সেন্সর নাই, তাই বলা যায়, আপনার এখানেই বলেছিলাম, অন্য জায়গায় বলা যায় না এটা, ইসলামকে এরা ইলাস্টিক হিসেবে না, ইসলামকে তারা কন্ডম হিসেবে ব্যবহার করে, কারণ কন্ডম যত ছোট হোক বড় সব জায়গায় বিট হয়, আর ইসলামকে কন্ডম হিসেবে ব্যবহার করেছে। আপনি দেখেন এই যে বাউলের বিরুদ্ধে কথা বললো, কেন? উদ্দেশ্য হলো ইসলামকে এই জন্য কন্ডমের মতো ব্যবহার করলো, মানে ইলাস্টিকের মতো ব্যবহার সবাই করে মুসলমানরা, এখন কন্ডমের মতো ইউজ করা শুরু করছে ইসলামকে। এরা এই আবুল সরকারের বিরুদ্ধে নিয়ে আসছে কেন? ফাইনাল চেক দিয়েছে তার, আমরা জানতাম এটা করবে। এখন ফ্রড মাজার কোথায়? ওই মাদার ফাঁকারটা এখন কোথায়? ওই শালা ফ্রড মাজাহার, ওই শালা বাউলের বেশ ধরা এক বদমাইশ, পিছনে রাখে সরস্বতীর ছবি, সামনে বয়াতির ভাব, দার্শনিক কই এখন কই তো কথা বলতে শুনি না। আর শুনবো কেন? আবুল সরকারের গ্রেপ্তারের বিরুদ্ধে সে বলবে না, কারণ লালনের ভাস্কর্য বাংলায় সে তখন মাদ্রাসার কুলুপগুলো মুখে হাইটে রাখছিল, আমরা দেখেছি, কথা বলে নাই। সুতরাং সেই আবুল সরকারকে নিয়েও বলবে না। এই যে ধর্ম অবমাননার যে মামলা, এটা একটা ফালতু মামলা। ধর্ম অবমাননা মামলাটাই বায়বীয়। এই যে এই ব্যাপারে ডক্টর হুমায়ুন আজাদের কি ধর্মানুভূতি এরকম একটা বই আছে তার, বা প্রবন্ধ আছে, এটা পড়লে জানা যায়। আচ্ছা, যদি ধর্ম অনুভূতির মামলা হয়, তাহলে একদা তো কোরআন শরীফ অনুবাদ করার জন্য, ফার্সিতে অনুবাদ করার জন্য তারা কাফের ফতোয়া দিয়েছিল। বাংলাদেশে, পাকিস্তানে, ভারতবর্ষে উর্দুতে যখন কোরআন অনুবাদ করা হয়, তাকে কাফের ফতোয়া দিয়েছিল। তাহলে তারাও তো ধর্ম অবমাননা করেছে। আর খলিফা ওসমানকে তো কোরআন পড়ার দায়িত্ব, কোরআন অবমাননার দায়িত্ব, তাকে কুপিয়ে মেরেই ফেলেছে, তাকে ঘেরাও করে, এটা আমরা সবাই জানি। তো এই যে তাদের ভণ্ডামি, তারা আসলে বাংলাদেশে, আপনি দেখেন বাংলাদেশে প্রথমে যাত্রা নিষিদ্ধ করা হলো, গ্রামে গঞ্জের নাটক নিষিদ্ধ করা হলো, তারপর মৌলবীরা এই যে তাবলীগের মাধ্যমে ধীরে ধীরে সঙ্গীত, শিল্পকলা, রাজনীতি, বিজ্ঞান চেতনা, মুক্ত চিন্তা, এর বিরুদ্ধে চিন্তা চেতনা স্প্রেড করা হলো। এখন সরাসরি সিনেমা হল বন্ধ, গান বন্ধ। এখন দেখেন এই যে বাউল, মানে এখন প্রত্যেকটা শিল্পীকে, এরা বাউলকে কেন বাউল এরাই হচ্ছে এমন কিছু বলে। এমনি কিন্তু বাংলাদেশের যারা আধুনিক সঙ্গীত শিল্পী, এরা কিন্তু বদমাইশ,
এরা কিন্তু একই সাথে মদও খাবে, গানও গাবে, আবার আল্লাহ বলবে নবী আমার প্রিয় ব্যক্তি, ইসলাম আমার প্রিয়। তো বাউল এরা একটু প্রশ্ন, বাউলদের গানে কিন্তু প্রশ্ন থাকে, এই তথাকথিত আধুনিক শিল্পীদের গানে প্রশ্ন নাই, বাউলের গানে প্রশ্ন আছে, ওইখানে অনেক চিন্তার খোরাক যোগায়, যদিও তারা অশিক্ষিত। আপনি দেখেন বাউলের গানগুলো, ও শায়ের আব্বানা, গরিব মানুষ মাইশের সুদানা, এইভাবে শব্দ ইউজ করে। এখানে খারাপ শব্দ শোনা গেল, মানে বুঝাইছে গরিব মানুষ সবসময় ভালো হয় না, কিন্তু খারাপ শব্দটা শোনা কিন্তু এখানে আছে। আরেকটা দেখেন যে শোনো হে মৌলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না, মানে প্রশ্ন করেছে, চ্যালেঞ্জ করে দিয়ে। যেমন নজরুল বলেছিল যে খোদার আরশ ভেদিয়া, কি যেন বলেছিল, আরশ, খোদার আরশ সে ভেঙে চুরে ফেলবে, প্রশ্ন ওই একটা জায়গায় সে প্রশ্ন করেছিল। কিন্তু বাউলেরা তো সবকিছু প্রশ্ন, বাউলেরা যখন প্রশ্ন করে যে এটা কোরআন, এটা হইলে ওইটা কেন নাই, বাউলেরা অশিক্ষিত হতে পারে, কিন্তু বাউলরা হচ্ছে বাংলাদেশের বুদ্ধিজীবীদের চাইতে, আমি মনে করি তাদের মূল্য বাংলাদেশে বেশি। আমি বাংলাদেশে অন্তত 50 জন বুদ্ধিজীবীদের সাথে চলছি, 50 জন বাউলের সাথে চলেছি, আমি দেখেছি চিন্তার খোরাক সৃষ্টি করে এই বাউল, অশিক্ষিত বাউলেরা। তার জন্য বাউলদের বিরুদ্ধে এই চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছে ধর্ম অবমাননার নামে, মানে এদের গানই গাইতে দিবে না। আপনি দেখেন না, ভাঙতে যায়, গানের অনুষ্ঠান ভেঙে দেয়, নারায়ণগঞ্জে ঐতিহাসিক 50 বছর 100 বছর 200 বছর আগে ঐতিহাসিক সব ভেঙে ফেলতেছে, দেখবেন সামনে লালনের সবকিছু ভেঙে ফেলবে, এটা করবেই। কিন্তু আমার কেন যেন মনে হয় এরা বেশিও যাইছে, কারণ যে উঠতে উঠতে টপে চলে গেছে, এদের বোধহয় এখন নামার পালা শুরু হবে এই মৌলবাদী গোষ্ঠীর, স্বাধীনতা বিরোধী। আরেকটা কথা বলি, বাউলেরা যেহেতু মুক্তিযুদ্ধ বিরোধী না, এই জন্য আরো তারা বিরোধিতা করে, এটাও একটা কারণ। অনেক ধন্যবাদ, কি চমৎকার ভাবে আপনি বলেন। আবার কিছু আমি কমেন্ট পড়ি, তারপরে আমরা একটু এই যে পাকিস্তান প্রেম নিয়ে, আমাদের বাংলাদেশের পাকিস্তান প্রেমীরা যে মানে হর্নি হয়ে আছেন আর কি, হ্যাঁ, তো এই জিনিসটা আমরা একটু দেখবো কেমনে। হ্যাঁ, একজন অনেকগুলো কমেন্ট করেছেন যে চিন্ময় প্রভুকে নিয়ে কিছু বলেন, এবং এই কমেন্ট যিনি করেছিলেন বিজয় দেবনাথ সম্ভবত, তিনি স্প্যাম করেছেন, তাকে আমি ব্লক করে দিতে বাধ্য হলাম। কেউ স্প্যাম করবেন না, একটা কমেন্ট একবার কি দুবার করতে পারেন, কিন্তু বারবার করলে এটা দৃষ্টিকোণটা করবেন না। চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির জন্য আসলে তো হিন্দুরাই দায়ী, ইসকন তাকে ফাঁসিয়েছে, হিন্দুদের মধ্যে কেউ কিছু রাজাকার মানে গাদ্দার তারা এটা করেছে। তো ইউনূস সরকার যতদিন আছে ততদিন মনে হয় না চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি মুক্তি পাবেন, জেলখানা থেকে হত্যা করা হইতে পারে। এরপরে সৌরভ রয় বলছেন আসাদ নূরের জিএফ কে দেখতেছে, আমার জিএফ কে আমি আপনাকে দেখাবো কেন, মানে আর আপনারা সবাই তাকে চেনেন, কিন্তু এই জিনিসগুলো নিয়ে চর্চা না করা ভালো, কারণ যখন সময় হবে তখন এমনিই বলবো। এরপরে দেশের রাজনীতি বলছেন যে অহিংসা পরম ধর্ম, খুবই সুন্দর কথা। নাফিস শাতিল ভাই আমার খুব প্রিয় একজন ব্যক্তি, এবং তিনি অসাধারণ কিছু ভিডিও বানাচ্ছেন। তো নাফিস শাতিল তিনি কমেন্ট করেছেন যে নবী কি নূরের তৈরি নাকি মাটির তৈরি, এই বিষয়ে দেশের ইসলামপন্থীরা কখনো একমত হতে পারবে না। খুবই সত্য কথা, এই জিনিস নিয়ে আজীবন মারামারি হবে, নবী কি আসলে নূরের তৈরি নাকি মাটির তৈরি। কেউ বলবে নবীর প্রস্রাব মোবারক মেশকের মতো গন্ধ বের হইতো, আরো অনেক কথাবার্তা, এগুলো আর এখন এদিকে না যাই। যে ওই ফল কি না, যাই হোক, একটু আপনি এত যাই না গভীরে ঠিক করে যাই। আচ্ছা, একজন কমেন্ট করছেন মোহাম্মদ অরহান শামীম, তিনি বলছেন যে কুত্তার বাচ্চা 17 বছর কয় ছেলে, 17 বছরের কুত্তার বাচ্চার কয় ছেলে, আমি কেমনে বলবো, প্রতি বছর 4টা করে হইলে তাহলে আমি বলি 17 যে কমেন্ট করছে ওর মায়ের বাতারগিরি করছি, আমি বলি তোর মায়ের বাতারগিরি করছি, আমরা তো বয়স কম। না সে তো বলছে কুত্তার কয়টা ছেলে, তাহলে একটা কুত্তার যদি একটা কুকুরের বছরে তো একবার জন্মায়, ভাদ্র মাসে বোধহয়, তো তাহলে যদি বছরে 4টা করে জন্মায় তাহলে 17 বছরে কত ইয়ার হবে, মোটামুটি 80টার কাছাকাছি, ধরেন 72, হ্যাঁ, বা ধরেন এই 68 এরকম। তো যাই হোক, ফ্যাক্টরি অফিসিয়াল কিছু একটা সামথিং বাঙালি বলছেন যে আসাদ ভাই প্রেমে পড়ার পর চুল আসতে বসছে, না আমি বাইরে শীত পড়ছে, মাথায় একটা হুডি ছিল, তো এই হুডিটা খুলছে, এই কারণে আমি আমার জীবন কোনোদিন কত বছর চুল আসছে আমি জানি না। আচ্ছা, ফ্যাক্টস বলছেন যে চিন্তা করবেন না, শেখ হাসিনা আবার ফিরবে। হ্যাঁ, শেখ হাসিনা ফিরে এসেছেন, শেখ হাসিনা ফিরবেন। এবার আমরা একটু পাকিস্তান প্রেমীদের অবস্থা একটু দেখি, যেটা বলছিলাম যে তারা অনেকটা হর্নি হয়ে আছে। আর এই স্ট্রিমিং এটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এটা আসিফ মহিউদ্দিন ভাইয়ের স্ট্রিমিং, থ্যাঙ্কস টু হিম। এই অ্যাক্সেসটা আমার দেওয়ার কারণে আমার আগের স্ট্রিমিং যেটা রিস্ট্রিম ওটার সাবস্ক্রিপশন শেষ হয়ে যাওয়া, এখন আমি এটা এখান থেকে কন্টিনিউ করতে পারছি, কিন্তু লেআউটগুলো আসিফ ভাইয়ের সংশয়.com, আপনার সংশয়.com সম্পর্কে অবগত আছেন। তো বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই, অতীতের সবকিছু আমরা ভুলে গেছি, অতীতের সবকিছু তারা ভুলে গেছেন, এটা মন্তব্য করেছে মাওলানা ফজলুর রহমান, সভাপতি জমিয়তে ইসলামী উলামায়ে ইসলাম পাকিস্তান, ঢাকায় এক সুধী সমাবেশে তিনি এসে এই দৃশ্যটা দেখিয়েছেন। আমরা দেখলাম তাদেরই উত্তরসূরিরা টেলিভিশনে বসে বলছেন যে পাকিস্তানের প্রত্যেকটা স্মৃতি মুছে ফেলেছে আওয়ামী লীগ, এটা মনে রাখতে হবে, কত দুঃখ। আচ্ছা, বিজয় দিবসে এবারও কোনো প্যারেড হবে না, স্বরাষ্ট্র উপদেষ্টা, সব রসুনের এক কোয়া। দেখুন, প্রচারে তারেক জিয়ার ছবি ব্যবহার করা যাবে না ইসিকে, আচ্ছা ওকে, ছালনাই কুত্তার নাম রাখছে বাঘা, ওকে। তারপরে হচ্ছে যে যাদবপুর, জি এটা দারুণ বলেন, এটা দারুণ, জি জি, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় ইসলামিস্টদের দেখলাম যে তারা
কোকা-কোলা বয়কট করে খেজুরের রস খাইতে বলছেন। খেজুরের রস কোন খেজুরের রস তারই কিনা সেটা হইলে বোঝা যাবে। আচ্ছা, আপাতত আমরা আপনি লেনিনিস্টকে ইসলামিস্ট বললেন, খুব মজার তো। না, বয়কট কোক, এই যে বয়কটের এইসব ছাগুপনা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি বেশ, এই ক্যাম্পাসটা আমার খুব, যদি অতটা প্রিয় না, বলতে পারেন প্রিয়, কিন্তু যত না মানে আমি যাক অন্য একটা দেশের বিশ্ববিদ্যালয় নিয়ে আমি আর মন্তব্যই করি না। এমনিতেই ভারতীয়রা মাসুদ ভাইকে কেন্দ্র করে আমাকে গালাগালি করে শেষ করে ফেলছেন, আরো বলবেন যে মানে যাই হোক, আমরা সেদিকে না যে আমরা এই পর্যন্ত থাকি। দেখলেন যেটা শেখ ফরিদ ভাই, এই যে জামাত ইসলামের ক্রন্দন, এটাকে মানে তারা পাকিস্তান মানে আমরা ইউনোসেক্সুয়াল বলতাম না, যে ইউনুসকে আরো 7 বছর চাই 10 বছর পাই, এই পাকিসেক্সুয়ালদের ব্যাপারে কি বলবেন? এদের তো হর্নি হয়ে যায়, পাকি নাম শুনলেই দিলের মধ্যে লালা ঝরে। হ্যাঁ, এই সেই করতে মনে চায়। তেতুল হুজুর বলেছিলেন না, দিলের মধ্যে লালা ঝরে, ওই ওই এই কর্ম ওই কর্ম করতে মনে চায়। পাকিস্তান দেখলেই তাদের মানে পাকিস্তানের মানচিত্র, আমি মানচিত্র নিয়ে কোনো করছি না, কিন্তু শেপটা দেখলে একটা কুকুরের মতো। কুকুর একটা খুব চমৎকার প্রাণী, আমি মিলাইতে পারতেছি না পাকিদের আমি কি বলি, মানে পাকিস্তান রাষ্ট্র পাকিস্তানকে কি বলি, মানে এদের প্রতি এত প্রেম। আবারও আপনার দর্শকদের ধন্যবাদ। প্রিয় দর্শক, যারা ওই যে বাঙ্গু আছেন আর চাঙ্গু আছেন, তাদের বলি, আসাদ কিন্তু বলেছে তিনি ধর্ম নিয়ে সমালোচনা করতে চান না। আপনারা যদি চুলকায় ঘাও বানান, তাহলে কিন্তু এর দায় ভার আসাদের না। এটা আমি আমার পক্ষ থেকে আপনাদের আমি মনে করিয়ে দিলাম, সাবধান করতেছি না, কারণ সাবধান করার ক্ষমতা আমাদের নাই, আমাদের স্মরণ করিয়ে দিলাম। আবারও বলতেছি, আসাদ বলেছে তিনি ধর্ম নিয়ে সমালোচনা করতে চান না। যদি আপনারা খোঁচান, দায়ভার আপনাদের, যদি তিনি আবার বলেন বা আমরা বলি। ওই যে আমাদের শাতিল সাহেবকে নিয়ে, যিনি খুবই ভদ্র মানুষ, খুবই লাজুক মানুষ, তো এই শাতিল সাহেব যে প্রশ্ন করেছে, শুধু তাই না, আপনি যেটা বলেছেন যে নবী নূরের তৈরি না মাটির তৈরি না, আরেকটা মারামারি আছে। সেটা কি জানেন? যে নবীর বাপ মা দুজ জাহান্নামী নাকি জাহান্নামী নয়, এটা নিয়েও পৃথিবীতে মুসলমানরা জীবনে একমত হইতে পারবে না। এমনকি নবী গায়েব জানে কি জানে, এটা নিয়ে কোনোদিন একমত হইতে পারে নাই, পারবেও না ভবিষ্যতে। যাই হোক, প্রসঙ্গে আসে, এই যে এদের পাকিস্তান প্রেম, আপনি সুন্দর শব্দ ইউজ করছেন যে তারা হর্নি হয়ে গেছে। এই শব্দটা আমার আগে জানা ছিল না, কিন্তু ওই বিশেষ ছবিগুলো দেখার পরে, মানে এটা ইদানিং জনপ্রিয়, ইদানিং তরুণেরা বাংলা, বিশেষ করে মুসলিম অধ্যুষিত অঞ্চলে এই কি মিয়া খলিফাদের ফিল্মগুলো বেশি দেখে, তাই শব্দগুলো পরিচিত। আসলে তারা পাকিস্তান নাম শুনলেই তারা দেখবেন হর্নি হয়ে যায়, মানে একেবারেই মানে ব্যাপক মানে উন্মাদ হয়ে যায়। ঠিক আছে, জন্য উন্মাদদের মতো। কারণ এদের কাছে আল্লাহর চাইতে, খোদার চাইতে, নবীর চাইতেও পাকিস্তান তাদের কাছে প্রিয়। আপনি দেখবেন তার সামনে আপনি আল্লাহ নিয়ে, রসুল নিয়ে কথা বলে ঘ্যাত করে উঠবে প্রথমে, কিন্তু যদি পাকিস্তানের কথা বলেন, আপনাকে গলা চিপে ধরে পারতে পারে। এটা আমার অভিজ্ঞতা আছে, আমি দেখেছি। আমি ধর্মের সমালোচনা 1995 সাল থেকেই করি, কিন্তু যখনই পাকিস্তানের কথা বলতাম, গলা টিপে ধরতে আসতো। আমার সাথে কিন্তু প্রথম শত্রুতা তৈরি হয় পাকিস্তান বিরোধিতা নিয়ে, তারপরে কিন্তু ধর্মের সমালোচনা করার কথা। এরা পাকিস্তান প্রেমে এত বুঝছে, আমার এক বন্ধুত্ব নষ্ট হয়ে গেছে। আমার বন্ধু বলেছিল পাকিস্তান আলেমুল্লাহ আমার দেশ, আজ থেকে 25 বছর আগের কথা বলতেছি। আমি বলছি না, পাকিস্তান শুধু আলেমুল্লাহ আমার দেশ না, পাকিস্তান জঙ্গিদেরও দেশ। এর কারণে আমার বন্ধুত্ব শেষ হয়ে গেছে, আজ আমরা কথা বলি না। এত পাকিস্তান প্রেম, মানে আপনি ওর মাকে তুলে গালি দিবেন, নো প্রবলেম, আপনার বাপকে পেটাবেন দরকার, নো প্রবলেম, কিন্তু পাকিস্তান নিয়ে যদি কথা বলেন, পাকিস্তানকে সমালোচনা করেন, বাংলাদেশের সাইদি লীগ আছে কিন্তু আওয়ামী লীগের, তারাও পর্যন্ত খেপে যায়। আপনি দেখেন, আমি কালকে একটা ভিডিও দিয়েছি, আমি আওয়ামী লীগের, আমি জামাতের সমালোচনা করতে গিয়ে মৌলবীদের সমালোচনা, আমি এক জায়গায় বলেছি যে আওয়ামী লীগ যতই প্রেম করুক, মোল্লা আর মিলিটারি কোনোদিনই আওয়ামী লীগকে ভালোবাসবে না। আমাকে কিন্তু বলে নাই যে মিলিটারি নিয়ে সমালোচনা করো না, আমাকে কিন্তু মোল্লাকে নিয়ে সমালোচনা করতে নিষেধ করে দিয়েছে আওয়ামী লীগের কয়েকজন। আমি যেহেতু কারো রেকর্ড কখনো শোনাই না, তাই আমি ওটা শোনাবো না, ঠিক আছে? কিন্তু যারা এই ভিডিও দেখতেছেন তারা জানেন আমাকে সতর্ক করা হয়েছে। মানে এরা, মানে মোল্লারা এদের মানে গুজ্জদার দেওয়া বাস সহ কঞ্চি সহ দিবে, কোনো সমস্যা নাই, কিন্তু এদের সমালোচনা করলে আওয়ামী লীগেরও কারা করা লাগে, তাহলে পাকিস্তান প্রেমী যারা ডাইরেক্ট, তাদের কেমন লাগে? আপনি দেখেন বাংলাদেশের যত মোল্লা আছে সব পাকিস্তান প্রেমী হয়, সব পাকিস্তান প্রেমী হয়। এই যে জামাতের যে গোলাম, যারা গোলাম ইবনে গোলাম, তারা কি বলেছে যে পাকিস্তানের সকল চিহ্ন আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। এই কারণেই কিন্তু 32 নম্বর ভাঙতে যায়, এই কারণেই কিন্তু শেখ হাসিনাকে ফাঁসি দিতে যায়। শেখ হাসিনাকে এই জন্য ফাঁসি দিতে চাচ্ছে না যে শেখ হাসিনা ছাত্র হত্যা করেছেন, শেখ হাসিনাকে এই জন্য ফাঁসি দিতে চাচ্ছে না যে শেখ হাসিনা তাদের পিটাইছেন, জেলে দিয়েছেন। নো, শেখ হাসিনা এখানে প্রধানমন্ত্রী হিসেবে তাকে ফাঁসি দিচ্ছে না, তাকে ফাঁসি দিচ্ছে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, এইটা একটা কারণ। আর হচ্ছে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে, মানে কতটুকু আছেন সেটা বিতর্ক থাকতে পারে, কিন্তু তারা জানে যে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষে, তাই তাকে ফাঁসি দিতে হবে। তারা আসলে শেখ হাসিনাকে ফাঁসি দেয় নাই, তারা ওই যে 32 নাম্বার ভাঙা 32 নাম্বার কেন ভাঙতে যায়, কারণ ওই যে বলছে তারা পাকিস্তানের সকল স্মৃতি বঙ্গবন্ধু ধ্বংস করে দিয়েছে, এটাই তাদের বেদনা। ডক্টর হুমায়ুন আজাদ চমৎকার ভাষায় বলে গেছেন যে একটা রাজাকার আজীবন রাজাকার, কিন্তু একজন মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নয়। আমি তার ভাষাকে একটু পরিবর্তন করে বলতে চাই যে মুক্তিযোদ্ধাদের উত্তরসূরিরা সকলেই মুক্তিযুদ্ধের যে চেতনাকে ধরে রাখবে না, কিন্তু
যারা রাজাকার আল বদর, তাদের যারা উত্তরসূরি, তারা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করতে যা যা করতে হয় তারা তা করবে এবং করে যাচ্ছে। আপনি দেখেন, আপনি আসাদ নূরকে কেন কথা বলতে হবে, আমি শেখ ফরিদকে কেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে হবে? বাংলাদেশের 2,65,000 মুক্তিযোদ্ধা ভাতাপ্রাপ্ত, ধরে নিলাম 1 লাখ জাল, তাহলে 1,65,000 আছে, তারা ভাতা খেয়েছে, এখনো খায়। কই তারা তো কয়জন কথা বলে? এই মুক্তিযুদ্ধের ভাতা যারা খেয়েছে তারাই যদি শুধু কথা বলা শুরু করে, প্রতিদিন একটা করে পোস্ট দেয়, কালকেই তো আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে, আগামীকাল চলে আসবে। আমি বিশ্বাস করি ছাত্রলীগ যারা জেনুইন ছাত্রলীগার, তারা যদি পোস্ট দেওয়া শুরু করে শুধু ফেসবুকে, আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে, মিছিল মিটিং করতে হবে না। কিন্তু কেন তারা করে না? যারা সুবিধাভোগীর কথা বলছে, আমি বলি নাই ত্যাগীদের কথা, যারা সুবিধাভোগী, যারা মিরপুরে যেখানে মেট্রো রেল ভাঙা হয়েছে, মিরপুরে 3 জন নেতার নাম এখন বলা তো নিষেধ, কারণ বলেছে যে আওয়ামী লীগের সমালোচনা করলে এখানে নাকি তারা বিপদে পড়বে। কিন্তু এখন বলবে যে তারা বিপদে পড়বে, সমালোচনা করা যাবে না, আবার যখন ক্ষমতায় আসবে তখন সমালোচনা করলে কাল্লা কাটবে মৌলবীদের মতো এরাও। আমরা জানি, মানে বদমাইশি দুই দিকেও করবে। মিরপুরে 3 জন নেতা আছে, কে না জানে মিরপুরে যারা বাস করে, মিরপুরে যারা 5 বছর যাবত বাস করে ভাড়াটিয়া, তারাও জানে যে আওয়ামী লীগের 3 জন নেতা হাজার হাজার কোটি টাকার মালিক। একটা পরিবার তো একবার আওয়ামী লীগ একবার বিএনপি করে, তারা হাজার হাজার কোটি টাকা শুধু অবৈধ দখল সম্পত্তি তাদের আছে, এবং তাদের ক্ষমতা এত বেশি যে মিরপুর 10 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত তাদের কথায় পাখি উড়ে আর উঠে এবং নামে, রাইট? তো তারা এখন কোথায়? সেই আওয়ামী লীগের 3 নেতা তারা কোথায় এখন? তারা থাকতে কিভাবে মেট্রো রেল ভাঙলো? আপনি শিবিরকে আমরা দোষী, ঠিক আছে, কিন্তু দেখেন সেই চেতনা বাজরা এখন কোথায়? নাই। কথা আপনাকে বলতে আমাকে বলতে হয় নিজের খেয়ে। এই যে আপনি ক্লাস শেষে দৌড়ে হাঁপাতে হাঁপাতে আসলেন, আমি দেখলাম, মানে আপনি আমাকে জানালেন যে ভাই লেট হয়ে গেছে। আমিও আজকে 6টা পর্যন্ত আমার ক্লাস, আসতে আসতে আমারও বাসে 1.5 ঘন্টা লাগে, আমার আসতে আসতে 8টা 8:30 বেজে যায়। তো এই যে আমরা যে পরিশ্রম এত কিছু করার পরে আমরা এসে কথা বলি নিজের খেয়ে বোনের মোষ তারাই, এগুলো তো তাদের কথা বলার কথা ছিল। হ্যাঁ, কেউ কেউ বলতেছেন, কোনো সন্দেহ নাই, আমরা কেন বলবো ভাই, এটা তো আমাদের দায়িত্ব না। কিন্তু ওই যে আমরা এই দেশে জন্মেছি, বঙ্গবন্ধু এই দেশটাকে সৃষ্টি করেছেন, সেই দায় থেকে আমরা কথা বলি এবং বলে যাব। তবে যারা এই রায়টা দিয়েছে, মানুষ হাসতেছে, পাখি প্রেমী যারা আছে, তবে 5ই আগস্ট খুব জরুরি ছিল, এই পাখি প্রেমীদের চেহারা চিনতে পারছি, এদের চেহারাটা দেখা, এটা খুবই ইন্টারেস্টিং। আমরা শায়ানকে চিনে ফেলেছি, শাকিকে চিনে ফেলেছি, আমরা চিনকো, আমরা উদিসির ওর দেখি যে কারা কি আমরা চিনে ফেলেছি, এগুলো আগে চিনতাম না। একসাথে ঘুরছেন আপনি আসাদ নূর, যাকে আপনি শ্রদ্ধা ভক্তি করতেন, দেখেন তো যে লোকটা আপনাকে আমি জয় বাংলা স্লোগান দিতে কমই শুনেছি, আপনার যে উচ্চ স্বরে তারা স্লোগান দিত, তারাই কিন্তু আজকে শেখ হাসিনা ফাঁসি চায়, তারাই কিন্তু আওয়ামী লীগের বাসটা দিতেছে, রাইট? আপনি দেখেছেন গণজাগরণ মঞ্চে, রাইট? একদমই। শেখ ফরিদ ভাই, আমি এখন থেকে উদ্যোগ নিয়েছি যে আমাদের তো বেশ বড় একটা সংখ্যায় মানুষ আমাদেরকে দেখেন এবং তারা খুব কষ্ট করে কমেন্ট লেখেন। সব কমেন্ট পড়া তো সম্ভব না, তাহলে শুধু কমেন্ট পড়তে হবে। তবে যেটা চোখের সামনে পড়ে সেখান থেকে বাছাই করা কমেন্ট, সেটা আমাদের বিরুদ্ধে যাক পক্ষে যাক, আমরা একটু দেখানোর চেষ্টা করব এই আপনার বক্তব্যের মাঝে মাঝে, এবং সামনে এটা কন্টিনিউ করব আমরা একে একে। কয়েকজন জয়পাল বলছেন যে যারা বলে পাকিস্তান ভাই ভাই, ওরা হলো পাকিস্তানের আচ্ছা। তারপরে বিকাশ মজুমদার বলছেন যে আই লাইক ইউর অ্যানালাইসিস, থ্যাংক ইউ সো মাচ। তারপরে ইনফোচিত্র তিনি লিখছেন যে মাসুদ ভাই কেমন আছে, তার আপডেটটা একটু জানাবেন, আমরা লাইভের শুরুতে এটি জানিয়েছি। আর একই কমেন্ট যারা বারবার করেন তাদেরকে ব্লক করে দিতে হয়। আই এম সরি, এই ব্যক্তিকে আমাকে ব্লক করতে হচ্ছে কারণ তিনি সবাইকে ডিস্টার্ব করছিলেন। যে আসাদ নূর সিয়ানা চুন্নি সি ছিল, মানে তিনি বুঝেছেন শিয়ানা সুন্নি ছিলাম, আমি সুন্নি ছিলাম, শিয়ার ছিলাম না। তারপরে বিপুল আচ্ছা, তিনি কমেন্ট করেছেন যে দাদা, নাস্তিক যারা তাদের মৃত্যু হলে তাদের কিভাবে মানে সৎকারের ব্যাপারটাই উনি জিজ্ঞেস করেছেন। যে দেখুন, নাস্তিকদের এরকম স্পেসিফিক কিছু নাই। আমি আমার দেহ দান করে দিচ্ছি মেডিকেলে, এবং মানে সব অর্গান যতটুকু কাজে লাগানো যাবে লাগাবে। এরপরে যদি আমার মাংস কোনো প্রাণীরে খাওয়াই দেয় আমার কোনো আপত্তি নেই, বা অ্যাসিড দিয়ে পচাই ফেললো, আমার কিছু, আমার যেখানে আমি মারাই যাবো সেখানে আর লাশ কি হলো ওটা দিয়ে আমি কি করবো? আমি ওইরকম ধরেন একটা কবর বানাইয়া জায়গা অকুপাই করব না, আর পোড়াইও পরিবেশের ক্ষতি আমি করব না। তারপরে হচ্ছে যে একজন পূর্ণা রানী, তিনি বলছেন যে আসাদদা অনেকদিন পর এই শার্টে পড়লা, অনেক ধন্যবাদ, আপনারা এই ডিটেলে খেয়াল করেন এবং আপনি ইউটিউব চ্যানেলে আমার ছবি দিয়ে রেখেছেন, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে যে হিবিজিবি, তিনি কমেন্ট করেছেন যে আসাদ ভাই আপনার প্রতিনিয়ত লাইভ করা দরকার, আপনার চ্যানেলে সব থেকে বেশি লোক লাইভ দেখেন, প্রতিনিয়ত চেষ্টা করি। আপনি জানি না আপনি ভাই না বন্ধু যাই হন না কেন, কিন্তু লিমিটেশন বলতে একটা ব্যাপার থাকে, আমারও সীমাবদ্ধতা আছে, চাইলেও পারি না, কিন্তু ইচ্ছা করে। এবং
এই জিনিসটা নিশ্চয়ই খেয়াল করেছেন যে ঝড় বাদল যে অবস্থায় থাকুক না কেন, দেশের এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি হোক বা ধর্মীয় উন্মাদনা, আমি সবকিছু ফেলে চেষ্টা করি আপনাদের সাথে থাকার। এবং আপনাদের এখানে অনেক আমি একটু নিজের সম্পর্কে বলতে চাই যে আমি কি প্রেফার করি, আপনারা এখানে কমেন্টে সমালোচনা করবেন, প্রশংসার দরকার নেই। এবং ইশতেহারও আপনারা দেখেছি প্রচুর প্রশংসা করেন। ইশতেহার আমার চ্যানেল না, আমি সেখানে একটা অংশ, 10টা পিলার থাকলে আমি একটা পিলার ইশতেহারের, কিন্তু সেখানে আমাকে জড়িয়ে কমেন্ট করবেন না। এবং ব্যক্তিগত বিষয়, বিশেষ করে কয়টা বিয়ে করছি, কবে বিয়ে করব, বা এই প্রশ্নগুলো আপনারা করবেন না, এটা চাই। কারণ হচ্ছে যে যখন জানানোর, আমি তো কোনো কিছু লুকায় রাখি না, আমার চেহারা দেখে এই যে শেখ ফরিদ ভাই তিনি চেহারা দেখায় লাইভ করেন, এখন যদি তারা জিজ্ঞেস করেন আপনার বউ কই দেখান তো, এগুলো হচ্ছে অবান্তর প্রশ্ন। এই জিনিসগুলো করবেন না, যখন তার দেখানোর ইচ্ছা দেখাবেন। এবং আমাদের জীবন তো আর আপনাদের মতো ভাই লারে লাপ্পার জীবন না, অনেকের মতোই আমাদের অনেক রিস্ক নিয়ে চলতে হয়, অনেক ব্যাপার থাকে। আমাদের মা বোন 14 গোষ্ঠীর শুদ্ধ মানুষ গালাগালি করে, তো সেখানে ব্যক্তিগত সম্পর্কের অনেক জিনিস সামনে এনে কেন আরেকটা লোককে বিপদে ফেলবো? আমি তো কারোর টাকা পয়সা মারি না, কারোর ক্ষতি করি না, তাহলে এই যে অসভ্য বর্বরদের গালাগালিটা কেন শুনবো? তো আপনি এই জিনিসটা বোঝেন না। সময় হলে এমনি সবকিছু মানে যা কিছু ওপেন, মানে সবকিছু তো ওপেন, যা কিছু আছে, তো যেটা ওপেন করতে চাইছি না সেটা নিয়ে টানাটানি করবেন না। এবং মানে প্রশংসা ভালো হয় প্রশংসা না করে সমালোচনা করলে প্রয়োজনে গালাগালি করেন, অসুবিধা নেই। তারপরে মলিন হোসেন, হ্যাঁ, তিনি বলছেন যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ আবার করতে হবে, এইটা মিস্টার আলম বলেছেন, আর করতেই হবে, জোর দিয়ে বলেছেন, দেখা যাক। তারপরে একজনে বলেছেন আসাদ নূরের ড্যাশ, আমার এটা নাই ভাই, সরি, আপনি কমেন্ট করলে একটু মানে বাস্তবিক কমেন্ট করেন। তো শেখ ফরিদ ভাই, আমরা এখন আরেকটু জিনিস দেখবো। আমরা কিছু কমেন্ট করছিলাম যে গ্রামে মহিলা জামায়াতের তালিম, মৃত্যুর পর প্রথম প্রশ্ন কোন মার্কায় ভোট দিয়েছেন এটি করা হবে। নয়া দিগন্তের এই ফটোকার্ডটি আমরা দেখলাম। ভাই, এখন ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না? প্রথম প্রশ্ন, মানে আমরা তো জানতাম প্রথম প্রশ্ন হবে তোমার রবকে, হ্যাঁ, এবং তোমার নবীকে, হ্যাঁ, তো নবী, হ্যাঁ, তো এখন দেখলাম জানা হয়েছে তোমার মার্কা কি। এখন মার্কাটা কি কোন মার্কা জিজ্ঞেস করবে? শুনেন, এই কারণেই আপনি যখন হয়তো আপনি খেয়াল করছেন, আমি স্ক্রল করতেছিলাম আমার মোবাইলে, এই মুহূর্তে যে নিউজটা এসেছে, সময়ে সর্বশেষ এসেছে, মাহবুবুল্লাহ বাবুনগরী হেফাজতের আমির লিখেছে, বলেছেন জামাত ক্ষমতা এলে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশে থাকতে পারবে না, আর সাহাবাদের দুশ্মন নাস্তিকের চেয়েও জামাতেরা খতরনাক। এইবার মৌলবীরা কি বলবে? এটা আমি বলি নাই, আসাদ নূর বলে নাই, এটা আসাদ নূরের চ্যানেল বলতেছে না। কে বলেছে? হাটহাজারীর সবচেয়ে বড় মুরব্বী, হেফাজতে ইসলাম, যারা ইসলাম হেফাজত, তারা বলেছে নাস্তিকের চাইতেও জামাত খাতারনাক, মানে বিপজ্জনক এবং খারাপ। এখন জামাতের বিরুদ্ধে আপনারা দেখি দুই একটা শব্দ বলেন, আমরা জানি বলতে পারবেন না, কারণ পাকি প্রেমে আপনারা এতই মশগুল যে জামাতের প্রেমকে আপনারা নবী খোদা তার চেয়েও বড় প্রেম। জামাতিদের নিয়ে তো আমি একটু বিপদে আছি শেখ ফরিদ ভাই। ধরেন তাদের এখন মার্কা জিজ্ঞেস করলে মানুষ তো বলবে বিশেষ অঙ্গ, কারণ এই দেখেন এখানে দুইটা ষাঁড়ের বিচির মতো, দেখেন আল্লাহর এই দুটো দেখছেন, দুইটা ষাঁড়ের বিচির মতো, গরুর বিচি দেখবেন যে পেছন দিক থেকে এরকম দেখা যায়। এখন কি বলবে আমার মার্কা বিচি? আল্লাহ তো রাগ করে ফেলবে, মানে এটা হচ্ছে তাদের। আবার দেখেন আল্লাহর উপরে পাল্লা, নিচে না, আল্লাহর উপরে পাল্লা, হ্যাঁ, আল্লাহর উপরে পাল্লা, আল্লাহর চেয়ে পাল্লা বড়, আল্লাহর চেয়ে এগারো পাল্লা বড়। এটা একটু দেখায় দেন, যে আপনাকে আমি পাঠাইছি যে ওই কথাটা, যে কি, আরে ওই যে নাস্তিকের সব খাতারনাক, কেউ বলবো বানাই বলছে, দেখেন আপনাকে একটা দিয়েছি, এটা সময় টিভি থেকে আসছে, দেখায় দেন একটু। মাহবুবুল্লাহ বাবুনগরী এটা বলেছেন। আচ্ছা, টাইটেলটা হচ্ছে যে জামাত সম্পর্কে মহিবুল্লাহ বাবুনগরী। আচ্ছা, জি, দেখেন জি, আমি এটা দেখাচ্ছি, আপনি একটু বলেন তো ধর্মীয় অনুভূতি ব্যাপারটা। ধর্মীয় অনুভূতি টোটালি একটা বদমাইশি, এটা একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছে। এই কারণেই কার্ল মার্কস বলেছিলেন, আজকাল বামেরা ওটা বলতে চায় না, লজ্জা পায়। কার্ল মার্কস এই জন্য বলেছিলেন যে ধর্ম হচ্ছে আফিম এবং রাজনীতি হাতিয়ার। লেনিন বলেছেন যে ধর্ম হলো রাজনীতি মানে হাতিয়ার হিসেবে ব্যবহার করে, গরিবকে শোষণ করার জন্য, রাজনীতিতে অপশাসনের জন্য ধর্মকে ব্যবহার করে। হ্যাঁ, এইখানেই তিনি বলেছেন যে নাস্তিকের চেয়েও খাতারনাক হচ্ছে জামায়াত, মানে জামাত ইসলাম। তো এই যে ধর্ম অনুভূতি একটা বায়বীয় ঘটনা, কারণ যে বলতেছে ধর্মীয় অনুভূতির কথা, মনে করেন যে ব্যক্তিটি মুখ খুলে রেখেছে বোরকায়, আরেকজন মুখ খুলে নাই, সে বলতে পারে তার ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে, আক্রমণ করতে পারে, মামলা দিতে পারে, এমনকি ধর্ম বিশ্বাস নিয়েও আপনি কথা বলতে পারেন। এক সেকেন্ড। জি, প্রিয় দর্শক, আপনারা কমেন্ট করতে থাকুন। আমাদের শেখ ফরিদ ভাই শীঘ্রই আমাদের মাঝে যুক্ত হবেন, তার বালিশ মোবারক পড়ে আছে। দুঃখিত। আচ্ছা, একটা কমেন্ট পড়ে নিয়ে, যেহেতু বলছেন আসাদদা তুমি লাইট সেটআপ সিনেমাটিক করুন, পাশাপাশি আপনি অনেক আগে বলেছিলেন ইলেকট্রনিক একটা চ্যানেল খুলবেন, তো টেক রিলেটেড একটা চ্যানেলের প্ল্যান আছে, কিন্তু সময় তো পাই না। আর বাস্তবতা হচ্ছে যে একটা সত্য কথা বলি, যে ইউটিউবে যদি 2 ঘন্টা ব্যয় করা হয়, তাহলে সেখান থেকে যে, মানে ভাই, সবার তো বাঁচতে গেলে তার জীবিকার প্রয়োজনে অর্থ দরকার।
তো 2 ঘন্টা শ্রম দিয়ে আমার ওইখান থেকে কত আর্নিং হবে বড় জোর? মানে একটা ভিডিও করার জন্য তো 2 ঘন্টা হয় না, 7-8 ঘন্টা লাগে, মানে একটা ভিডিও রেকর্ড করে, মানে টেক চ্যানেলে তো লাগবেই। তো সেখান থেকে কত ডলার আসবে? কিন্তু 8 ঘন্টা কাজ করলে প্রায় অ্যারাউন্ড $200 মতো পাওয়া যায়। আমি যে শহর থেকে, মানে একদম শ্রমিকের কাজ করলো বেশি, মানে কোনো স্কিল ছাড়া কোনো কাজ করলো আপনি $200। তো একটা ভিডিও থেকে তো মানে ওই এই জন্য ভাই রুটি রুজি আবার অ্যাক্টিভিজম, এটা তো আর পয়সার জন্য না, এটা অ্যাক্টিভিজমটা হচ্ছে যে অ্যাক্টিভিজম। তাও অনেকে সাপোর্ট দেন। আমরা যেমন ইশতেহারের একবার ভাবছি যে ওটা চ্যানেলটা আর কন্টিনিউ করতে পারবো না, বোধহয় না, আমাদের নাই, মানে ম্যান পাওয়ার নাই, একজন প্রফেশনাল এডিটরকে যে হায়ার করবো সেই টাকা নাই। তো অনেক লিমিটেশন আছে, দেখা যাক। আর লাইট সেট আপ সিনেমাটিক বলছেন, আমি বুঝি না এটার। তো ঠিক আছে শেখ ফরিদ ভাই, আপনি ফিরে আসছেন, এবার ধর্মীয় অনুভূতি নিয়ে আমাদের একটু বলেন তো। অপরদিকে যে মহিবুল্লাহ বাবনগরী তো বললেন এরা নাস্তিকদের চেয়েও খারাপ, জামাত ইসলামী। এবং আমরা এই যে ভোট চাওয়ার ক্ষেত্রে প্রথম মার্কা জানতে হবে, যদি একই তো দেখলাম, তো নাস্তিকরা তো এরকম কথা বলবে না। আমরা তো কোনোদিন ধর্ম নিয়ে ধানাই বানাই করি না, মানে একটা কথা বললা যে আমার ভিডিও দেখলে আল্লাহ আপনার জান্নাতে নিয়ে যাবে, এটা তো কোনো কথা বলিনি। না, এরা বলেছে তো, ওই যে জামাতের নেতা বলেছে আপনি যদি ভোট দেন 18 কোটি সওয়াব পাবেন, পাল্লা মার্কায়, না আল্লাহর নিচে পাল্লা, সেই মার্কায় ভোট দিলে আপনি 18 কোটি সওয়াব পাবেন। তারপরে আচ্ছা, ধর্মীয় অনুভূতি নিয়ে একটা কথা বলি আমি। এই যে আজকে যারা, আপনি নিশ্চিত থাকেন আসাদ, ডক্টর আহমেদ শরীফ স্যার বলেছিলেন, যিনি বাংলাদেশের প্রথম স্বঘোষিত নাস্তিক, অধ্যাপক আহমদ শরীফ, তিনি তার এক জায়গায় লিখেছেন এবং মুখেও বলেছেন যে তার নামে বাংলাদেশে একদিন মাজার হবে। অথচ তাকে কিন্তু নাস্তিক, মুরতাদ এবং তাকে কবর দিবে না বলেছে, যদিও তিনি কবর দেওয়ার সুযোগই রাখেননি। তিনি ঢাকা মেডিকেলে তার দেহ দান করে দিয়ে গেছিলেন। ডক্টর হুমায়ুন আজাদকে কবর দিতে দেনে আমরা দেখেছি। তসলিমা নাসরিনকে তারা নাস্তিক, কাফের, মুরতাদ ইত্যাদি বলে। কিন্তু আজকে থেকে সত্যি 100 বছর পরে এদের তো আর কারো মানুষ থাকবে না যে যাকে তারা মুসলিম পণ্ডিত বলে, মুসলিম স্কলার, মুসলিম সাহিত্যিক বলার সুযোগ থাকবে না। তখন এই ডক্টর আহমেদ শরীফ, ডক্টর হুমায়ুন আজাদ, তসলিমা নাসরিন, তাদের নামেই এদেরকে দোকান চালাইতে হবে, উপায় নেই। যেমন কাফের নজরুল, মুরতাদ নজরুল, হিন্দু নজরুল, কালীভক্ত নজরুল এখন বাঙ্গু 95% মুসলমান দেশের তিনি জাতীয় কবি। হাস্যকর ব্যাপার, খুব হাস্যকর ব্যাপার, খুব মজা, আমার খুব মজাও লাগে। আপনি দেখেন ইবনে সিনা, আল বেরুনি, ইবনে খালেদুন, এদেরকে এখন তারা বলে মুসলিম বিজ্ঞানী, অথচ এদেরকে কি গালাগালি না করেছে। এদেরকে সমকালীন সময়ে ঠিক যেভাবে হুমায়ুন আজাদ, তসলিমা নাসরিন এবং আহমেদ শরীফকে যেভাবে বিতাড়িত করা হয়েছে, ঠিক সেভাবেই তাদেরকে তাদের অঞ্চল থেকে বিতাড়িত, তারা পালিয়ে, তারা জীবন, তারা বই কিতাব নিয়ে পালিয়ে পালিয়ে বেড়াতো। কেউ তো কিতাব রেখে, মানে গ্রন্থাগার রেখে তারা পালিয়ে যেত, কিতাবখানা রেখে, কুতুবখানা রেখে তারা পালিয়ে চলে যেত জীবন বাঁচানোর তাগিদে, আমরা দেখেছি। কিন্তু এখন তারাই কিন্তু তাদের শ্রেষ্ঠ বিজ্ঞান। ইবনে সিনা, এই দেখেন জামাত ইবনে সিনা নামে হসপিটাল খুলে, কি হাস্যকর ব্যাপার। তো ধর্মীয় অনুভূতি একটা বায়বীয়, হ্যাঁ, অথচ ইবনে সিনা নিজে নাস্তিক। আহা, পৃথিবীর কোন পণ্ডিতের পক্ষে তো ভাই ধার্মিক হওয়া সম্ভব নয়, নেভার এভার, কখনোই সম্ভব না। যদি কেউ মানে সেটা লোক দেখানোর জন্য করে। আপনি দেখেন অধ্যাপক আব্দুল সালাম, পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী, এই মানুষটাকে তারা কি করলো, তার কবর খুঁড়ে ফেলে দিল। তার মেনে নিল না আব্দুল সালামকে, বললো কাফের, সে হলো কাদিয়ানি। ঠিক আছে, আপনি দেখেন পাকিস্তান থেকে আসছে, বাংলাদেশের জনগণকে সরকার কাফের ঘোষণা করবে কি করবে না? পাকিস্তান এই তথাকথিত জঙ্গি কাশ্মীর থেকে আসছে, মানে পাকিস্তানের দখল করা কাশ্মীর থেকে এসে বয়ান দিয়েছে, পাকিস্তানের মৌলবীরা এসে আচ্ছা, আমাদের বাংলাদেশে আমরা কাকে কি ঘোষণা করব কি করবো না, এটা পাকিস্তানের এত নাক গলানোর বিষয় কি? আমরা কি বলেছি যে জিন্নারা কাফের ঘোষণা করো কারণ সোয়ার মত খাইছে? আপনি দেখেন আজকে দেখলাম এক মুফতি, নামটা মনে নাই, তিনি বলেছেন যে আহলে হাদিসকে ইহুদি দালাল ঘোষণা করো সে তার গোষ্ঠী দিয়েছে। কেউ কেউ বলছে জামাতকে কাফের ঘোষণা করো। তাহলে কে কাকে কাফের? মুসলমান যদি 2 জন থাকে, শুনেন, 2 জন এমএ পাস না, 200 জন এমএ পাস একই জায়গায় বিছানায় ঘুমাইতে পারবে, কিন্তু 2টা টাইটেল মাওলানা একসাথে থাকতে পারবে না, কারণ তাদের মধ্যে ফতোয়া নেই। এটা গল্প মাদ্রাসায় আপনি পড়ছেন, আপনি জানেন, এটা সবাই প্রচলিত গল্প যে 2 মাওলানা একসাথে থাকতে পারবে না। আপনি দেখেন এই যে তাবলিগ সৌদি আরবে ব্যান, নিষিদ্ধ করে দিয়েছে। এটা হলো সুন্নি। আবার শিয়া ইরানেও তাবলিগ নিষিদ্ধ, অদ্ভুত ব্যাপার, নিষিদ্ধ করে। এমনকি তাবলিগ আপনার বহু জায়গায়, বহু মুসলিম দেশে নিষিদ্ধ, অদ্ভুত ব্যাপার। তাহলে এটা হারাম। বাংলাদেশের আলেমেরাই বলে এটা হারাম, বাংলাদেশের লামাজাবিরা তো তাবলিগের বিশেষ বলেছে এটা হারাম, বলে ফাজাইলে থাজাকাত পুড়ে দাও, বলে মুকসুদুল মুমিনিন ফেলে দাও, বলে এগুলো পুড়ে ফেলেন, বলেছে না? এটা বহুবার বলেছে। তো এটা ইসলামের অবমাননা হয় নাই? ওটা ইসলামের অবমাননা হয় না? আসলে ইসলামের অবমাননা তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্ত চিন্তার বিরুদ্ধে, সঙ্গীতের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, সাম্যের বিরুদ্ধে, নারী অধিকারের বিরুদ্ধে ব্যবহার করার জন্য, বাংলাদেশ রাষ্ট্রটির বিরুদ্ধে ব্যবহার করার জন্য, শিক্ষাবিদ, শিক্ষক, রাজনীতিবিদদের ব্যবহার করার জন্য তারা এই ধর্ম অবমাননার বিষয়গুলো সামনে আনে। এগুলো টোটালি বদমাইশি। আপনি জানেন যে হাজার হাজার আলেমের কাছ থেকে ফতোয়া নিয়ে নবীর দৌহিত্র ওই হুসাইনকে জবাই করছে এই ইয়াজিদ। আপনি দেখেন মৌলবীরা আসলে শক্তের ভক্ত, নরমের জম। আপনি কি জানেন যে আফগানিস্তানে যখন সোভিয়েত বাহিনী ঠিক মতো মায়ের দিত, তখন সবাই পাগড়ি ফেলে
দাড়ি শেষে পালিয়ে চলে যেত। এমনকি আপনি তৎকালীন পত্রিকাগুলো দেখবেন 90 দশকের শুরুতে, দেখবেন যে বলা, আরে 90 দশকের, হয় 80 দশকের শেষে, দেখবেন যে সেখানে ব্লেডের দাম বেড়ে গেছে আফগানিস্তানে, কারণ সোভিয়েত ইউনিয়ন তখন এমন মার দিয়েছিল দাড়ি কাটার জন্য ব্লেড শর্ট পড়ে গেছে। এরা হলো শক্তের ভক্ত, নরমের জন। আপনি দেখেন এই যে তুর্কি আলেমেরা, তুর্কির শাসকেরা ফতোয়া চাইতো, যখন ফতোয়া উল্টা দিত সব মেরে ফেলতো। মুঘল শাসকেরা ফতোয়া উল্টা দিলে মেরে ফেলতো। আকবর শুধু হিন্দু মারা নাই, কিন্তু মৌলবীদের মারছে, এরা স্বীকার করে না। এরা গ্রেট আকবর বলে, মহান বলে, এরা যে কত মৌলবী মারছে এরা জানেই না। আপনি দেখেন যখন এই দেশে, এই ভারতবর্ষে যখন এই মুঘল শাসকের আসে, ইরান থেকে 300 শিয়া আলেম আসছিল, শিয়া, তার প্রভাবেই কিন্তু ভারতবর্ষে ইসলাম এরকম হয়ে গেছে। বাবা নিজে প্রথমে সুন্নি ছিল, কিন্তু হুমায়ুন যখন জিততে আসে, হুমায়ুন যখন পালিয়ে থাকে, ও ভালো কথা, আমাদের না বলে পলাতক, পৃথিবীর তো শ্রেষ্ঠ শাসকের মধ্যে একজন হুমায়ুন তো 15 বছর পালায় আছিল, সম্রাট হুমায়ুন। এটা কি সেঙ্গারুরা জানে, বেকুবেরা জানে, বাঙ্গুরা জানে। মোহাম্মদ কত বছর মদিনায় পালাইছিল, যদিও মদিনা না, ওর নাম ইয়াত্রিব। এই দেখেন বদমাইশি। আমি জানি যে আপনি ইসলামের সমালোচনা করবেন না বা কোনো ধর্মের সমালোচনা করবেন বলেছেন, আমি সমালোচনার ইতিহাসের কিছু বলি। এই দেখেন এরা যেখানেই যাবে প্রথমে নাম পাল্টে ফেলবে, পুরো ভাষা। এই ইস্তাম্বুলের নাম কি? অনেকে কিন্তু জানে ইস্তাম্বুলের নাম কি, ওটা দখল করে নাম পাল্টে ফেলেছে। ওটা কার? ওটা তো মুসলমানেরই না, ওই জায়গা, ওটা তো মুসলমানের জায়গায় না। যদি স্পেনের মতো বিদ্রোহ করতো তাহলে ওদের পালায় চলে আসতে হইতো, ঠিক আছে? খ্রিস্টান রাষ্ট্র ছিল, সেটা তখন ইস্তাম্বুল নাম দিয়েছে। মদিনার নাম দিয়ে ইয়াত্রিবের, ইহুদিদের জায়গা, খ্রিস্টানদের জায়গা নাম দিয়েছে ইয়াত্রিবের, নাম দিয়েছে মদিনা। এই জায়গাটাকে ইসলামীকরণ করে ফেলছে। যেমন তেহরান শুনলে অনেকের খুব মজা লাগে, আরে ইরানের রাজধানী তেহরান মানে হচ্ছে যে নিচু, মানে পাহাড় থেকে নিচু একটা শহর, নিচুতে মানে নদী কেন্দ্রিক বা ঢালু জায়গা আর কি। তো সেটা শুনলে তেহরান কত না জানি কত কিছু। জি, শেখ ফরিদ আমরা পাইলাম। এবার হচ্ছে যে সবচেয়ে বড় বিদ্বেষ ভারত বিদ্বেষ। এখন সেই ভারত বিদ্বেষে কি দেখলাম আমরা, দুবাইয়ের পর এবার ভারতের চাল আসবে সিঙ্গাপুর হয়ে। মানে এইরকম পেঁচিয়ে চাই কেন? দুবাই যারা জানেন তো, দুবাইতে কোনোদিন তারা চাল, মানে ধানই হয় না, প্রশ্নই আসে না। সেখান থেকে চাল কেনে, ভারতের চাল দুবাই কেনে, ওইখান থেকে মানে বেশি দামে বাংলাদেশ কেনে। এইবার হচ্ছে যে ভারতের চাল আসবে সিঙ্গাপুর হয়ে, কেন? মানে এদের কি পাগলে ইয়ে করে, মানে এইরকম কেন? এইরকম পৃথিবীতে মানে গ্রামের অশিক্ষিত মূর্খ লোকেরাও নিজের স্বার্থ বোঝে। সে 5 টাকার জিনিস যেখানে 4.5 টাকা পাবে, সেটা যদি শত্রুর ঘর হয় সেখান থেকে কিনবে। এটাই বিজনেসের নিয়ম। এরা কত বড় গর্ধব, এরা কখনো দুবাই যায়, কখনো সিঙ্গাপুর যায়, ওই ঘুরে পিছিয়ে ভারতের জিনিস আনে। সিঙ্গাপুর তো কোনো আবাদি নাই, ওখানে থাকারই জায়গা নেই, ছোট্ট দেশ। দুবাই তো 100 টাকা চাল উৎপাদন না, কে না জানে। এই ভারতের জিনিস সেখানে যায়, সেখান থেকে চাল পেঁয়াজ ঘুরে পাকিস্তানের করাচি বন্দর হয়ে এখানে আসে। মানে এরা যে কত বড় উন্মাদ। আসলে কিছু কমিশনের ব্যাপার আছে, তো এখানে ব্যবসা কমিশনের কিছু ব্যাপার থাকে। এই হাস্যকর এই জন্য দেখবেন যেগুলো পৃথিবীতে যত যুদ্ধ দেখেন, যত ক্ষমতার ওলট পালট দেখেন, মূলত এগুলো বাণিজ্য। এখানে কিন্তু মার্কস, অর্থনীতিবিদ মার্কস, রাজনীতিবিদ মার্কস আনলাম আমি, অর্থনীতিবিদ মার্কসকে নিয়ে আসলাম। মার্কস কিন্তু এই জন্যই বলেছেন যে পৃথিবীর সবকিছু হচ্ছে, প্লেটো যেমন বলেছিলেন যে মানুষ হলো পলিটিক্যাল প্রাণী, মানে পলিটিক্যাল অ্যানিমেল, তাই না? আর মার্কস কিন্তু বলেছে মানুষের কিন্তু সবকিছুর সাথে অর্থ জড়িত। আসলে এখানে কমিশনের কিছু ব্যাপার আছে। আপনি একটা কৌতুক বলি এই ব্যাপারে, মানে এক লোক বলছে যে এই ব্রিজটা বানায় দিবা, কত টাকা নিবা? তো প্রথমে পাকিস্তানের কাছে গেছে, পাকিস্তানি বলছে 9,000 টাকা। তারপরে গেছে চাইনিজের কাছে, যে ব্রিজ বানায় দিতে তুমি কত নিবা? বললো যে 18,000 টাকা। বললো তাই নাকি? পরে ভারতীয়র কাছে গেছে, ভারতীয় বললো যে ভাই এই ব্রিজটা বানাতে কত নেই? 27,000 টাকা। তখন চিন্তা করলো যে কি ব্যাপার, এটা কি করে হয়? পাকিস্তানি ছিল 9,000, চাইনিজ 18,000, ভারতীয় 27,000। তখন বললো কারণটা বলো। ভারতীয় জিজ্ঞেস করলো ভাই তুই কারণ বল, চাইনিজ তো আমার কাছে 18,000 চাইছে। আরে ভাই প্রথমে তো 10,000, 9,000 তরে দিয়ে দিব, আমি প্রথমেই তরে 9,000 দিয়ে দিব, তারপরে আর 9,000 পাকিস্তানিরা দিয়ে দিব, তাহলে 18,000 গেল। আর টাকা সব আমার, এই জন্য চাইছি কাজ করবে পাকিস্তানি, কমিশন তুই খাবি। মানে সবকিছু বিজনেস, আসলে সবকিছুতে বিজনেস। আপনি দেখেন ইউক্রেন যুদ্ধে, আমরা কিন্তু দেখলাম ইউক্রেন যুদ্ধ, খাদ্যের ভান্ডার লস কার হয়েছে জানেন? সৌদি আরবের। লস কার হয়েছে জানেন? কুয়েতের। লস কার হয়েছে জানেন? কাতারের। লস কার হয়েছে জানেন? ইরানের তো আগেই লস হতেছে। কাতার, কুয়েত, মানে যারা আমেরিকার আর কি বলে নন নেটো এলাই যারা, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার তেল সস্তা হয়ে গেছে, রাশিয়া থেকে সস্তা তেল কিনেছে ভারত এই তেলগুলো বিক্রি করেছে ইউরোপে। অদ্ভুত ব্যাপার। দেখেন ওইখানেও দেখেন এরাও কিরকম বোকা। দেখেন তারা রাশিয়ান তেলকে ব্যান করে দিল, ভারত সেই রাশিয়ান তেল কম দামে কিনে এনে ইউরোপে বিক্রি করলো। তো এইরকম মানে এটা সেটা ওই দুর্বল বাংলাদেশ বলেন আর সবল ইউরোপ বলেন, মানে সব জায়গায় একটা হাস্যকর পরিস্থিতি তৈরি হয়ে আছে। মানে আপনি রাজনীতি, ধর্ম, এগুলো শুধু ধর্মই হাস্যকর না, রাজনীতিও মাঝে মাঝে হাস্যকর কাছে। ডক্টর ইউনূস ওইখান থেকে আনে। আসলে তারা আমদানি রপ্তানি করলে তো আপনি একটা মার্জিন, আপনার এলসি খুলতে হবে, এলসির মাধ্যমে টাকা পাচার হচ্ছে।
এগুলো একটা কারণ বিদেশ থেকে বেশি দামে চাল আনা। এমন হতে পারে যে চালটা আসলে বেশি দামে কিনে নেয়, ডিক্লেয়ার এটা দিয়েছে, হতে পারে এটা ডিক্লেয়ার টাকাগুলো পাচার ডলারগুলো নিয়ে নিচ্ছে, এটাও হতে পারে, এটাও একটা কারণ বেশি দেয়। কারণ পাবলিক তো এত বোকা হয় নাই। আচ্ছা আপনি কি এতই বোকা হবেন যে যেটা আমি 3 টাকা পাবো সেটা আমি 5 টাকা দিয়ে কিনবো? কারণ কি? কারণ ওই যে 3 টাকা দিয়ে কিনতেছে বা 3.5 টাকা দিয়ে 1.5 টাকা আপনি উঠায় নিয়ে যেতেছেন, তারপর কমিশন তো আছেই, এগুলো বাণিজ্যের ব্যাপার আছে। আর আপনি দেখেন তারপরেও কিন্তু ভারতের চাল কিন্তু আসতেই আছে কন্টিনিউ। ভারতের চাল ছাড়া, ভারত ছাড়া পৃথিবীর সব দেশের সাথেই মানে যেমন করে ভাষা একটু বলি, মানে গুতাগুতি করে তারা জিততে পারবে বাংলাদেশ, কিন্তু ভারতের সাথে গুতাগুতি করলে একেবারে উব্ধা হয়ে নিজের গজ্জতার দিয়ে কিন্তু ভাষা এবং কঞ্চিস হয়ে যাবে, বাংলাদেশ অস্তিত্বই থাকবে না। আমি আপনাকে আবারও বলতেছি আপনার চ্যানেলের মাধ্যমে যে ভারতের সাথে গুতাগুতি করলে বাংলাদেশ অস্তিত্বই থাকবে না, থাকবে না। অলরেডি বাংলাদেশ অস্তিত্ব এখন হুমকির মুখে। যে ভারত জীবনে কোনোদিন শিলিগুড়ি করিডোরে একজন আর্মি রাখেন, এখন তিনটা গ্যারিশন খুলেছে, এটা কি জানেন? অবশ্যই জানেন, 3টা গ্যারিশন খুলছে। কেন খুললো সেখানে? এই যে আমাদের ঝুঁকির মধ্যে হলো। আর এই যে ভারতের সাথে আমাদের সম্পর্ক তিক্ত করা হইলো ফাইনালি, আপনি যে কোনো সময়ের চাইতে বাংলাদেশে ভারত বিদ্বেষ বেশি, তেমনি যে কোনো সময়ের চাইতে এখন ভারতীয়দের বাংলাদেশ বিদ্বেষ বেশি। তার জন্য কিন্তু মুফতি মাসুদের মতো নিরীহ মানুষটাকেও হাজতে উঠতে হয়েছে, মানে সে হয়ে গেছে বলির পাঠা। এরা করছে পাপ, আর সেই তাপে মুফতি মাসুদ জেলে চলে গেছে। আপনি দেখেন ভারতে কিন্তু এখন তো এতটুকু ছিল না যে আমাদের ঘৃণা করতে, এখন কিন্তু পশ্চিমবঙ্গে যান আর সাউথে যান, এখন কিন্তু বাংলাদেশের মানুষদের পছন্দ করে না। এই যে ঘৃণার জন্ম দিয়েছে, এই ঘৃণার কারণে কিন্তু বাংলাদেশ টিকবে না। টিকতে পার পাকিস্তান তো গেয়া 5 বছরের মধ্যে তো পাকিস্তান কয়েক টুকরা হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। বাংলাদেশও ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। ডক্টর ইউনূস আসলে যে কার কথায় কাজ করতেছে, তবে ওই যেটা আমি বলি, যেই দিন বাংলাদেশের পাকিস্তানপন্থীরা পরাজিত হবে, পাকিস্তানপন্থীদের লক্ষ্য উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে, সেই দিন তারা কি বলবে যে 5ই আগস্ট ঘটিয়েছিল ভারত। এটা আপনি নিশ্চিত থাকেন, এবং আপনি এটা শুনবেন। আবার হয়তো এই বিষয়ে আমাদেরকে লাইভ একদিন বলতে হবে, আমার ধারণা আর কি। জি, শেখ ফরিদ ভাইয়ের কাছে সর্বশেষ একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নে যাচ্ছে, আরো কিছু কমেন্ট পড়ে নেই। আচ্ছা, কোন একটা র্যান্ডম নাম বোধহয়। আচ্ছা, তিনি বলছেন যে আমাদের দুজনের কথা ভীষণ ভীষণ ভালো লাগে, অনেক ধন্যবাদ আপনাকে। আর ইউটিউবে আপনারা একটা অ্যাকাউন্ট খুললে ওখানে নামটা কাস্টম করা যায়, তো ওইটা করলে আমাদের পড়তে সুবিধা হয়, অসুবিধা নেই। এরপরও অনেকে একই কমেন্ট বারবার করেন, একই কমেন্ট বারবার না করার অনুরোধ করছি। আর আমি বলছি যে আমাদের এই মুহূর্তে প্রায় 4000-এর মতো মানুষ ফেসবুক ইউটিউব মিলিয়ে দেখছেন। আরো যদি বেশি মানুষ যুক্ত হন তাহলে শোটা আরেকটু কন্টিনিউ করার চেষ্টা করবো, নাহলে শেষ করে দেওয়ার এই প্ল্যান ছিল, কারণ আমি সকাল থেকে খাই নাই কিছু। না, ইটস অল রাইট, এটা হবে ভাই, এখনো মানে ওই প্রেসারে নাই, মানে হচ্ছে যে এখনো সংসার করি না, তাহলে তো খাবার দাবার থাকতো সবই, মানে ভবিষ্যতে এটা নিয়ে প্যারা থাকতে হবে। এখন যেহেতু মুক্ত, একটু মানে উপাস থাকা এনজয় করি, জীবনে তো কত বছর রোজাই রাখলাম, ধার্মিক থাকা অবস্থায় পুরো 5 ওয়াক্ত নামাজ এবং রোজা এগুলো মিস করি না। আচ্ছা, ইনফোচিত্র তিনি বলছেন, আসাদ ভাই আপনার ভিডিও ব্যবহার করে যদি আমি একটা প্রতিবেদন তৈরি করি আপনাকে নেগেটিভ দেখি, তাহলে কি কোনো সমস্যা হবে? দয়া করে একটু জানাবেন। আপনি যে কোনো বিষয়ে আপনি নেগেটিভ পজিটিভ যা ইচ্ছা তাই করতে পারেন, আমার যে কোনো ভিডিও আপনি ব্যবহার করতে পারেন, কোনো কপিরাইট নাই, কোনো কিছু নাই, যেখানে ইচ্ছা আপলোড করেন, যা ইচ্ছা করেন। এবং একটু আগে বলছিলাম যে টেক চ্যানেল খুললে কি হবে, আপনার একটা, আমার মনে হয় যে অ্যাক্টিভিজমের কারণে যে কথাগুলো মানুষ বলতে চায় না, আমরা বলি, এটা মানুষের উপকার হয়, এটা আমি বিশ্বাস করি। কিন্তু আপনার একটা স্মার্টফোন এর কিছু ট্রিক্স যেমন, আচ্ছা, সেটার জন্য আপনার জীবন তেমন কোনো প্রভাব পড়বে না, একটু ভালো বা একটু মন্দ, এই কারণে ওই অ্যাক্টিভিজম মানে টেক চ্যানেল খোলার সাহস করতে পারতেছি না। তাছাড়া একজন প্রফেশনাল এডিটর লাগবে, তার খরচা বেয়ার করবো কেন, অনেক ব্যাপার থাকে। বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের ফেরত আসার রাস্তাটা কেমন হবে বাস্তবতার ভিত্তিতে যদি একটু আলোচনা করতেন, তখন আওয়ামী লীগ একা নাকি সবাই একজোট, এই বিষয়ে আমরা শেখ ফরিদ ভাই অনেকবার কথা বলেছেন, ইশতেহারও আমরা বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি, আপনারা দেখতে পারেন। তারপরে গোপাল রয় বলছেন যে ধর্ম মুক্তি দেয় না, কর্মই মুক্তি দেয়, একদম সত্য কথা। আনা তিনি কমেন্ট করেছেন যে ঢাকার অনেক মাদ্রাসায় জঙ্গি তৈরি হচ্ছে, খুবই দুঃখজনক, কিন্তু এটা সত্য। তারপরে চৌধুরী, সম্ভবত চৌধুরী বিজয়, তিনি বলছেন যে বাঙ্গু মুমিনরা আমেরিকাকে প্রতিদিন বয়কট করে, কিন্তু বাঙ্গু মুমিন ভাই আমেরিকাতে এসে আমাকে বলে, ভাই আমাকে একটু নাইট ক্লাবে নিয়ে যান। বাইরে বাঙ্গু মুমিন ভাই, হ্যাঁ, নাইট ক্লাবে, মদের পানশালাগুলোতে আমি প্রচুর বাঙ্গু মুমিন দেখেছি। আমি মানে যেহেতু বাঙ্গুদের আমি চিনি, চেহারা দেখলেই বোঝা যায়, তো তারা সেই সব জায়গায়, বা কলকাতায় শেখ ফরিদ ভাই মনে আছে মার্কুস স্ট্রিটে আপনার সাথে যখন দেখা হয়েছিল, মার্কুস স্ট্রিটের ওই কর্নারটাতে শ্রীলিদার্সের পরে একটা মদের দোকান আছে, দোকানটা খুব সুন্দর দেখতে, ঘরের মতো, এবং সেখানে আমি যে বহু মোল্লারে দেখছি, প্রথম হচ্ছে যে মদ কিনা তারপরে বলে ভাই ব্যাগ আছে, সে লুকাবে, কারণ সে তো ভুলে যায় কলকাতায় মদ লিগাল, বাংলাদেশের মতো লুকানোর ধান্দা করে, তখন দোকানদাররা হেসে মানে বোঝে বাংলাদেশ থেকে আসছে, তো এইগুলো আমি দেখছি। আচ্ছা,
আচ্ছা, মনসুন্স পাওয়ার তিনি বলছেন যে আসাদ নূর সাহেবকে অনুরোধ করব চট্টগ্রাম বন্দর নিয়ে কথা বলবেন। চট্টগ্রাম বন্দর আমেরিকার নৌবাহিনীর হাতে তুলে দিয়েছে বাংলাদেশের আচ্ছা আফ্রিকার জিবুতির মতো করে বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস করে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার ব্যাপারে একটা জিনিস দেখাতে চাই। আচ্ছা, পালক সাহা তিনি বলছেন যে বাংলাদেশে বেশিরভাগ মানুষ ভারত বিদ্বেষী, আওয়ামী লীগ বলুন আর যাই বলুন না কেন, এটার কারণটা কি, এটা শেখ ফরিদ ভাইয়ের কাছে আমরা জানতে চাইবো। এটা এরকমই একটা প্রশ্ন আমার ছিল। তো এই যে কমেন্টটা করেছেন, এই কমেন্টের সাথে আমি একটু এই কমেন্টের উত্তরটা আমি এভাবে দিতে চাই যে আমরা এই চট্টগ্রাম বন্দর নিয়ে সম্ভবত ইশতেহার বাংলাদেশের প্রথম কোনো ইউটিউব চ্যানেল যারা সবচেয়ে বেশি কাজ করেছে যে কোনো মেইন স্ট্রিম মিডিয়ার চেয়েও। এখন আপনি বলবেন কিভাবে, ইশতেহারের সর্বশেষ একটা ভিডিও এটা দেখাই, মলমপত্র তৃতীয় পত্র বানাতে সময় নিয়েছেন 7 দিন, আর ডক্টর ইউনূসকে বানাতে নিয়েছেন 10 দিন। তাও এই 10 দিনের মধ্যে একদিন লেগেছে তার শরীর বানাতে, আর বাকি 9 দিন লেগেছে সেই শরীরে লোভ লালসা কানায় কানায় ঠুসে দিতে। সারি শরীরে মাশাআল্লাহ। তো এই ভিডিওটাতে আপনারা মোশন গ্রাফিক্সের খুব দারুণ কিছু কাজ দেখবেন, সাউন্ড ইফেক্ট দেখবেন এবং স্যাটায়ার, এবং শেষে শুনেন। আজ তালি পরে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুখে থেকো। এটি তোমাদের জানের জান নূরজাহান। তোমার হাতে আর কোনো অপশন নেই। তালি পরে এই সোদানের ফুয়াকে গালি দিও। সোদানের ফুয়ার জন্মই ওই দিকে গাইল হেবেলে। সোদানের পর জন্মই গাইল হাইবাল্লাই। আচ্ছা, সেটাকে একখানা হইতারি। তবে আপনারা এটা দেখেন, মজা পাবেন। এবং ইশতেহারে আপনি যে এই যে বন্দর নিয়ে কমেন্ট করেছেন, ইশতেহারের সর্বশেষ ভিডিওটি আমি যেটা বললাম, আপনারা ইশতেহারে ঢুকবেন, ইউটিউব চ্যানেল সার্চ করবেন ইশতেহার, তারপরে মলমপত্রটি আপনি দেখে নিতে পারেন। এবং চট্টগ্রাম বন্দর নিয়ে আমরা অসংখ্য ভিডিও করেছি, মানে অসংখ্য বলতে বেশ কয়েকটা ভিডিও করেছি। এই যে আপনারা জানেন যে জেবা সাজিদা মৌ, তিনি তারও বোধহয় চট্টগ্রাম বন্দর নিয়ে আছে। আচ্ছা, আমরা ওই ভিডিওটা দেখাই কোনটাতে একদম ডিটেলে ভারত বিদ্বেষ নিয়ে এখানে ডিটেলে বলা আছে। আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। একটু আগে ভারত বিদ্বেষ নিয়ে কমেন্ট করেছেন। তারপর হচ্ছে চট্টগ্রাম বন্দর নিয়ে কিন্তু আছে, আগুনের রাজনীতির ভেতরে চট্টগ্রামে বন্দরের যে জিবুতির মতো দিয়ে দেওয়া হয়েছে, কিভাবে দিয়েছে সেটা আছে। এই যে শহীদুলের এই যে ফটিলা নিয়ে, এটা কি চক্রান্ত, এই দেখুন, যে কারণে বাংলাদেশে ঘাঁটি করতে চায় যুক্তরাষ্ট্র, এক্সরের এই রিপোর্টটি দেখতে পারেন। তো আমরা আসলে অনেক কাজ করেছি, আর ইশতেহার ছাড়া এই কাজগুলো করা সম্ভব না। সোলো একটা লাইভে এত ইনফরমেটিভ করা সম্ভব না, আর ইনফরমেটিভ ভিডিও বানাইলে সেটার মোশন গ্রাফিক্সের একটা ব্যাপার থাকে। তো সবকিছুর সমাধান ইশতেহার। আপনাদেরকে ভিডিও লিঙ্ক দিয়ে দেখছি, আপনারা এখান থেকে দেখতে পারেন। শেখ ফরিদ ভাই, আপনার কাছে প্রশ্ন যে আওয়ামী লীগ ফিরবে, এটা অবধারিত আওয়ামী লীগ ফিরেছে। আপনি বলছিলেন যে বঙ্গবন্ধুর কিন্তু ফাঁসির রায় হয়েছিল, তারপরে তিনি প্রেসিডেন্ট হয়েছেন। আওয়ামী লীগ ফিরবেটা কিভাবে, এইটা দিয়ে যদি আমাদের আজকে শোটা শেষ করতেন। আওয়ামী লীগ আমার হিসেবে দুই ভাবে ফিরতে পারে। একটা হলো নির্বাচনের মাধ্যমে, যেটা স্বাভাবিক পদ্ধতি, জেনারেল পদ্ধতি, যেটা সাধারণ এবং স্বাভাবিক। আরেকটা হচ্ছে অস্বাভাবিক পদ্ধতি, বিপ্লবী পদ্ধতির মাধ্যমে। দুই ভাবে আওয়ামী লীগ ফিরবে, এছাড়া আর কোনো পদ্ধতি নেই। নির্বাচনে এই মুহূর্তে আসার সম্ভাবনা কম, কারণ নির্বাচন তো হতেই দিবে না, কারণ নির্বাচন হতে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে, তাই তারা দিবেন। সুতরাং আমার হিসেবে আওয়ামী লীগকে, যেটা আমি বলেছি যে বাংলাদেশ আওয়ামী লীগকে, ছাত্রলীগকে, কৃষক লীগকে, শ্রমিক লীগকে ভরসা হয়ে ফিরার সুযোগ নাই, তাদেরকে ভয়ঙ্কর রূপে ফিরতে হবে। কারণ আপনি গোখরা সাপকে আপনি মাথায় আদর করে কোনোদিন বুঝাইতে পারবেন না, বাবা তুই আমার কামড় দিস না, কারণ তার কাজই হলো আপনাকে কামড়ানো। সুতরাং এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমার ধারণা, যেহেতু নির্বাচনে যে খলিলুর রহমানকে নিয়ে গেছে, এই যে রাজার রহমান নাকি কি ওরফে খলিলুর রহমান, রোহিঙ্গা উপদেষ্টা, যে আমি তাকে রোহিঙ্গা উপদেষ্টা বলি, কারণ হঠাৎ করে সে আসছে আমেরিকা থেকে, বাংলাদেশের নাগরিক কিনা যথেষ্ট সন্দেহ আছে। তো সেই লোককে ভারত নিয়ে গেছে, নিয়ে তাদের হয়তো বোঝাবে যে নির্বাচনের মাধ্যমে। কিন্তু বাংলাদেশের যে এই মুহূর্তে পরিবেশ পরিস্থিতি, জামাত সেটা মেনে নিবে না। কারণ জামাত জানে আওয়ামী লীগ যদি, এমনকি বিএনপি মেনে নিবে না, কারণ যদি এটা মেনে নেয় তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। সুতরাং তারা আওয়ামী লীগকে আসতে দিবে না। কারণ মিলকে জুলকে, অর্থাৎ বিএনপি, জামাত, এনসিপি, গ্যাং ট্যাং, এই যারা আরো আছে, এই যত জামাতের যত 5-6 মুখ আছে, তারা মিলকে জুলকে তারা একটা ফয়সলা করার চেষ্টা করবে, যদি বিএনপি মানে বা জামাত মানে। তো আওয়ামী লীগ তো তখন এটা মেনে নিবে না, কারণ বাংলাদেশ আওয়ামী লীগের তো মাজার শক্তি কম নাই। কারণ বিএনপি ক্ষমতায়, মানে ক্ষমতা দ্বার প্রান্তায় এসে মাজা ভাঙা দল, আজ পর্যন্ত সে ঢুকতে পারে নাই। আর আওয়ামী লীগ ওইদিকে মরিয়া হয়ে আছে যে কোনো মুহূর্তে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগের উপরে এত অত্যাচার করা হয়েছে যে তাদের স্ট্যামিনা উল্টা হয়ে গেছে এখন। মানে যে মশার কয়েল দেখেছেন না, মশার কয়েলকে দিতে দিতে একটা পর্যায়ে কিন্তু মশার কয়েল কাজ করে না, এটা তো দেখেছেন নিজেও। মানুষ বলে, আরে ভাই তুই মশার মধ্যে, আমি মশার কয়েলের আমি নিয়ে গেছি দোকানদার যে বানাই সরে, ভাই মশা তোমার কয়েল কাজ করে না। তখন সে বলতো, ভাই আমি একই মাল সামানা দিছি, বরং একটু বেশি দিছি, তারপরেও কাজ করে না। আসলে যে মশার স্ট্যামিনা বেড়ে গেছে, সে তার ক্ষমতা তৈরি করে ফেলেছে, এটা বুঝতে পারে অ্যান্টিবডি। এই রেসিস্টেন্স, ইয়েস। তো বাংলাদেশ আওয়ামী লীগকে এই 16 মাসে এত অত্যাচার করা হয়েছে, তার স্ট্যামিনা বেড়ে মশার কয়েলের কাজ হয়। দেখেন না, পুলিশ কাজ করে না, জামাতের মায়ের কাজ করে না, জেল কাজ করতেছে না, রইল বাকি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার, এটাও আর কিছুদিন পরে কাজ করবে না। তখন বাংলাদেশ আওয়ামী লীগ কি করবে? তারা রেভলিউশন করবে।
তাদের রেভলিউশন ছাড়া, মানে বিপ্লব, আমি জানি আওয়ামী লীগ বিপ্লবী দল, অনেকে হয়তো দ্বিমত পোষণ করবে যে আওয়ামী লীগ তো বিপ্লবী দল না, তাহলে সে কিভাবে রেভলিউশন করবে? ভাই, কোন পৃথিবীর কোন দলে বিপ্লবী থাকে না, সময় পরিস্থিতি তাকে পয়দা করে, পরিস্থিতি তাকে সৃষ্টি করে। যেমন আসাদ নূর কথা বলতেছে মুক্তিযুদ্ধের পক্ষে, আমাদের বক্তব্য আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে, যেমন আমি শেখ ফরিদ বলতেছি, তেমনি সময় তাদেরকে পয়দা করবে। রেভলিউশন এমনি হয় না, রেভলিউশন হিসাব করে, অঙ্ক করে, সরল অঙ্ক করে বা জ্যামিতির হিসাবে বা বিজ্ঞানের থিওরিতে রেভলিউশন হবে না, এটাও রেভলিউশন। আওয়ামী লীগ বিপ্লবী দল না, কোনো সন্দেহ। আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধ করার জন্য প্রস্তুতি ছিল না, কিন্তু তাদের মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দিতে হয়েছে। সেটা পরিস্থিতির উপরে নির্ভর করবে কি হয়। আওয়ামী লীগের উপরে যে নির্যাতন হয়েছে, আওয়ামী লীগ, আমার ধারণা আওয়ামী লীগ যদি একটা রেভলিউশন করুক, ফুল রেভলিউশন করুক বা আধা রেভলিউশন করুক, এটা তাদের জন্য ভালো হবে, বাংলাদেশের জন্য ভালো হবে। কারণ 5 তারিখের পরে বাংলাদেশ এখন 2 ভাগে বিভক্ত, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। বাংলাদেশ এখন 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে 32 নম্বরের পক্ষে, আর একটা হচ্ছে 47-এর পক্ষে। সোজা হিসাব, একটা 47-এর পক্ষে, একটা 32-এর পক্ষে, একটা 71-এর পক্ষে, একটা 47-এর পক্ষে, সোজা কথা। সুতরাং আপনি এখন আওয়ামী লীগকে, ছাত্রলীগকে এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে আপনি ভয়ঙ্কর রূপে, ভয়ঙ্কর বলতে আমি এখানে বিপ্লব বোঝাচ্ছি, পরিবর্তনের জন্য তাদেরকে ঝড় গতিতে আসতে হবে, এবং হবে, এর বিকল্প মাঝখানে নাই। কারণ আওয়ামী লীগকে, বিএনপি, ছাত্র দল এরা এবং জামাত তো আসতে পারবে না ক্ষমতায়, বিএনপি 17 বছর যাবৎ ক্ষমতার বাইরে, সুতরাং সহজে আওয়ামী লীগকে তারা রাস্তা ছাড় দিবে না। আপনার সামনে যদি অনেকে বলতেছে জামাতি সব, কোনো সন্ধানে জামাত এই মুহূর্তে ইউনূসকে বশীকরণ করে নিছে, কোনো সন্ধানে বিএনপিকে বশীকরণ করে রাখছে জামাত বশীকরণ মন্ত্র দিয়ে, কিন্তু এই বশীকরণ মন্ত্র তো বেশিক্ষণ কাজ করে, তন্ত্রমন্ত্র মানে এমনি বললাম মজা করে, তন্ত্রমন্ত্র আয়ু তো বেশি দিন থাকে না, 10 দিন, 15 দিন, 1 সপ্তাহ, তাই না? অনেক সময় পাত্রীর মায়েরে পাত্রীকে আনতে যায়, পাত্রীর মায়েরে বশীকরণ করে নিয়ে এসে পড়ে, তো এরকম ঘটনা ঘটে যাবে। তো মনে করেন যে বিএনপি তো ছাড় দিবে না, আওয়ামী লীগকে স্পেস দিবে না। আর জামাত এবং ইউনূস, আপনি যত কথাই বলেন, আমার সাথে অনেকে দ্বিমত পোষণ করেন, কালকে যদি জামাতকে বিএনপি তালাক দেয়, মানে 1 তালাক দিলে জামাত উষ্টা খায় পড়ে যাবে, আর 22 তালাক দিলে জামাত ঘর থেকে বের হইতে পারবে না এখন, আমি জানি। কিন্তু বিএনপি সেই সাহসটা পাচ্ছে না, কারণ হাতি অনেক বড়, কিন্তু তার উপরে বসে থাকে মাহুত, ছোট্ট একটা মানুষ, সে কিন্তু হাতিকে চালায়। তো জামাত ওইভাবে বিএনপিকে চালাচ্ছে। কিন্তু বিএনপি যদি নিজের শরীরটাকে দেখতে পারে এবং ধাক্কা দিয়ে ফেলে দেয় মাহুতকে, সে তার স্বরূপে ফিরে আসে, তাহলে জামাত পালিয়ে চলে যাবে, এই বঙ্গোপসাগরতে পালিয়ে এসে জাহাজে চড়ে পাকিস্তান চলে যাবে। তো সুতরাং তারা যখন দেখবে, আওয়ামী লীগ যখন দেখবে যে না, আমাকে আর প্রশ্রয়, আমাকে আর স্পেস দিচ্ছে না, আপনি দেখলেন না 13 তারিখে কি ঘটে গেল, স্পেস দিচ্ছে না বলে এটা ঘটে গেল। যদি স্পেস দিত, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, ছাত্রলীগকে নিষিদ্ধ করে, নৌকা মার্কা নিষিদ্ধ করে, 32 নম্বর ভেঙে, এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ফাঁসির, তথাকথিত এসেঙ্গারু কোর্টে ফাঁসির রায় দিয়ে আওয়ামী লীগকে রেভলিউশনের দিকে, ভয়ঙ্করের দিকে ধাবিত করতেছে, এবং আওয়ামী লীগ সেইভাবেই ফিরে আসবে। আমার কেন যেন মনে হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে নয়, বিপ্লবের মাধ্যমে ফিরে আসবে। সেই বিপ্লবটা প্রচলিত বিপ্লব নাও হইতে পারে, তার চেয়ে ভয়ঙ্কর হইতে পারে, কারণ 71-এর যুদ্ধ আসলে শেষ হয়নি আমার মনে হয়, কারণ 9 মাসের যুদ্ধটা শেষ হয় নাই। আগামীতে দেখা যাবে যে ওই শেষ যে হয় নাই যুদ্ধটা, সেটা আওয়ামী লীগ করবে এবং করা উচিত। আর একটা আপনাকে প্রশ্ন করেছিল একজন দর্শক যে বাংলাদেশের মানুষ এত ভারত বিরোধী কেন? আমরা, আসাদ নূর এগুলো বলেছেন, আমরাও বলেছি, এবং আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে তারা বহুবার বলেছি, বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে 2টি কারণ, একটা হলো তারা মুসলমান, আর একটা হলো তারা মুক্তিযুদ্ধ বিরোধী। এই দুইটা, কখনো 2টা কারণ থাকে, কখনো একটা কারণ থাকে। এই জন্য দেখবেন আওয়ামী লীগের ভিতরে সাইদি লীগ আছে, বালাজাহারি লীগ আছে, কিন্তু আওয়ামী লীগের ভিতরে তো বালাজাহারি লীগ, সাইদি লীগ থাকার কথা ছিল না। আর বিএনপি তো পুরাই সাইদি লীগ, জামাত তো জামাত লীগ আছেই। তো আমি লীগ বললাম, লীগ মানে দল বলতে। তো এইখানে ভারত বিরোধিতা করে কমরেড হায়দার আকবর খান রনুর কথাটা কমরেডরা আমার বলে না। কমরেড হায়দার আকবর খান রনু বলেছেন বাংলাদেশের মৌলবাদীদের 4টা বিরোধিতা করতে হবে। একটা হলো তারা গণতন্ত্রের বিরোধিতা করবে, সমাজতন্ত্র, সাম্যবাদ বিরোধিতা করবে, নারী বিদ্বেষী হবে এবং ভারত বিরোধী হবে। এটাই তাদের চরিত্র। বাংলাদেশের মানুষ তো মেন্টালি মৌলবাদী, তাদের পাকিস্তান প্রেমে তারা বুধ। আজও বাংলাদেশের মানুষ অনেকেই মনে করে যে ভারত পাকিস্তানের, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ভারত পাকিস্তানের যুদ্ধ মনে করে। তারা এটা ওনই করে না, এটা অনেক অপ্রিয় হলেও এই কথাটা সত্য। বাংলাদেশের সকল মসজিদ, মাদ্রাসা, ওয়াজের মঞ্চ থেকে 54 বছর যাবৎ বলা হইতেছে, কখনো ছদ্ম নামে আসে, কখনো সাইদি 1988 সাল পর্যন্ত সাইদি বলছে সে জামাত করে না, কিন্তু তার কাজ কি ছিল? ভিতরে ভিতরে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনা বাস্তবায়ন করে তারপরে জামাত। যেমন বালাজাহারি, সে বলে আমি তো জামাত করি না, কিন্তু এখন শোনা যাচ্ছে সে নাকি জামাতের ইলেকশন করবে। ধরা খাওয়ার পরে বলে না না আমি ইলেকশন করবো না। এরকম বিভিন্ন সত্য বেশি আর আসবে, কিন্তু মানুষ এটা এখন ধরে ফেলেছে, এদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে। এদের মুখোশ, এই দেখেন আজকে এই যে হেফাজতের আমির বলেই দিয়েছে যারা নাস্তিকের চেয়েও ভয়ঙ্কর। যদি নাস্তিকরা খারাপ না ভাই, নাস্তিকরা খাতারনাক হবে। নাস্তিকরা সবচেয়ে মানবিক মানুষ, মানবতাবাদী মানুষ। তারা পড়াশোনা করে, স্টাডি করে, মানুষের ভালোবাসা চায়, মানুষকে ভালোবাসতে চায়, পৃথিবীকে ভালোবাসে, কিন্তু এরা এটা বুঝে না বলে এটা এখানে করে। জামাত হচ্ছে সবচেয়ে খতরনাক, এটা আমরা আগে বলেছি। বাংলাদেশে যত আকাম কুকাম হয়েছে সবগুলোর পিছনে জামাত জড়িত। এমনকি আমার সাথে লাইভে এসে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর আখতারুজ্জামান সাহেব বলেছেন, সাবেক এমপি, বিএনপি নেতা, খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক, তিনি বলেছেন যে মেজর জিয়াকে, মানে জেনারেল জিয়াকে হত্যা করেছে জামাত। বলেছে মঞ্জুর ছিল জামাতের রুকন। এটা আমার কথা না,
এটা একজন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টার কথা লাইভে গিয়ে দেখতে পারেন, আমার নাম আর তার নাম সার্চ দিলে পাওয়া যাবে। তিনি লাইভে এসে বলেছেন প্রবাস দর্পণে। যাই হোক, তো এই যে বাংলাদেশে মৌলবাদ, কেন মৌলবাদীরা সবসময় ভারত বিরোধিতা করবেই, কারণ তাদের হিন্দু বিদ্বেষ, গজাওয়াতুল হিন্দের, এই দেখেন গোলাম মোল্লা রনি, সে তো জামাত করে না, তাই না? সে ক্লিন শেপ, আমার তো দাঁড়িয়ে আছে, আপনার দাঁড়িয়ে আছে, মোচ আছে, আমার মোচ আছে, সে তো ক্লিন শেপ। ইসলামে তো ক্লিন শেপের সুযোগই নাই, ওটা হলো ফাসেক। তো সেই লোকটা ফাসেক লোক গোলাম মোল্লা রনিও বলেছে, যিনি আওয়ামী লীগের এমপি ছিলেন, যিনি বিএনপির ইলেকশন করেছেন, সেই লোকটা বলেছে গজাওয়াতুল হিন্দ করবে। তো এই যে তাদের স্বপ্ন, বাংলাদেশের মানুষের এই যে মাদ্রাসা ছাপ, মানে আপনি যতই শিক্ষিত হন, দিন শেষে আপনি বাংলাদেশের কওমি মাদ্রাসার এবং মসজিদের ইমাম ও খাদেমের, মসজিদের খাদেমের মগজটাই আপনার মগজে সেট করা। আমি জানি যে বাংলাদেশের বহু শিক্ষিত, আরে ভাই ট্রিপল এম এ পাস করা, সে আমার সামনে আইসা, এবং কমিউনিস্ট, সে আমার সামনে এসে গ্লাসে পানি সূরা ইয়াসিন পরে ফুদায়, বলে যে এটা খাইলে ভালো হবে। আমি ভাবছি মজা করে আপনার গল্পটা বলেছি, কিন্তু কিনা সত্যি যে কমিউনিস্টরা যদি এরকম ইউটার্ন নেয়, তারা তো মৌলবাদী হবেই। কারণ মৌলবাদীরা মুক্তিযুদ্ধ বিরোধী হবে। বাংলাদেশের কোন মাদ্রাসা ছিল, বাংলাদেশের কোন মৌলবী ছিল, বাংলাদেশের কোন মাদ্রাসার মুহাদ্দিস বলেছিল যে তোমরা মুক্তিযুদ্ধ করো? একজন বলে নাই, বরং বলেছে ইসলামী পাকিস্তান ভাঙলে যারা ভাঙে তারা কাফের। গোলাম আজমের পোলা বলেছে আওয়ামী লীগ যারা করে তারা মুসলমান না। ইভেন 2015 সালে 14 নাকি 15 সালে যে নির্বাচন হয়েছিল রংপুরে, বাংলাদেশ আওয়ামী লীগ পাওয়ারে, আওয়ামী লীগের লোকজনদের মসজিদে তওবা পড়েছে, কয় বল যারা আওয়ামী লীগ করে তারা ইহুদি, যারা আওয়ামী লীগ করে তারা হিন্দু, তারা কাফের, তাদের তওবা পড়িয়েছে। পত্রিকা নিউজ এসেছে, ডিসি কে তলব করেছে হাইকোর্ট, বাংলাদেশে আওয়ামী লীগ পাওয়ারে তার বিচারই করে নাই। সেটা কি ফাইল গায়েব? এই দুঃখের কথা আর কি বলি। তবে আপনি কয়েকটা কথা বলছেন, যেমন দাড়ির কথা, গোলাম মোল্লা রনি কেন দাড়ি রাখেন না, আবার ফরাদ মজহারের দাড়ির ওই অবস্থা কেন, বা সলিমুল্লাহ খান তার অবস্থা কেন? আসলে আমি তো রাখছি কাজী ইব্রাহিম সাহেবের ওই কথা শুনে যে দাড়ি হচ্ছে নারীর সুইচ, এখান থেকে নাকি নারীরা স্টার্ট হয়। তো আমি তো আর হুট্টুর পাবো না ভাই, তো এই জগতে যদি একটু দাড়ি টাড়ি থাকে, ফাও কাটতেও হয় না, কষ্ট কম। তো আচ্ছা গেল এটা দিয়ে। এখন ধর্মের বিষয়টা আপনি খুব দারুণভাবে বলেছেন যে এই ভারত বিদ্বেষের সাথে হচ্ছে যে ধর্ম সম্পর্কিত, সেটা সম্পর্কে একটা রিপোর্ট আমরা দেখবো। আর 2-3টা কমেন্টের রিপ্লাই করি যে একজন বারবার জিজ্ঞেস করতেছেন যে আমার সাথে যোগাযোগের মাধ্যম কি, অথচ প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে আমার সাথে যোগাযোগের আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। ইমেল অ্যাড্রেস না দেওয়া থাকলে বলে রাখি info.asadnoor@gmail.com। বারবার কমেন্ট করলে কি হয় যে মানে মনে হয় আপনি খুব ফাতরা, কারণ আমি তো কমেন্টগুলো দেখতেছি, নিচে তাকিয়ে থাকি শুধু কমেন্ট দেখার জন্য। বারবার কমেন্ট করার মানে কি বেশি কমেন্ট করলে মানুষ বেশি দেখবে না, এটা ভুল। বরং এইখানে অনেকে বারবার একই কমেন্ট করেছেন, সেই কমেন্টগুলো আমি আর পড়ছি না। আরেকজন কমেন্ট করেছে আমার ভিডিও ইউটিউবে আপলোড করলে কোনো কপিরাইট আসবে না। তো বলেই দিলাম, আগেই তো বলেছি ভাই, আমার কোনো ভিডিওতে কোনো কপিরাইট নাই। আমি এই অ্যাক্টিভিজমটা বিজনেসের জন্য করি না যে আপনি আপলোড করে ফেললে আমার লস হয়ে যাবে। আপনি যে ইচ্ছা যেখানে ইচ্ছা ব্যবহার করেন। তো শেখ ফরিদ ভাই যে বললেন যে ভারত বিদ্বেষের কারণ হচ্ছে ধর্ম, এবং আমাদের এই মুসলমান বন্ধুরা যে কত বড় বেকুব দেখুন। উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া, যে সিরিয়াকে সৌদি আরব বোমা মারে। তারা অলরেডি মানে একটা বিধ্বস্ত দেশ, সেই দেশে যারা আশ্রয় নিয়েছিল উইঘুর মুসলমানরা, যারা চীনের দ্বারা নির্যাতিত নিপীড়িত, তাদেরকে চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া। এইবার দেখছেন মুসলমান কিরকম ভাই। সৌদি আরব গেলে যে আপনার এই মিসকিন বলে পাশার উপরে যে টরস করে পিড়ায়, এটা কেন করে জানেন? কারণ আপনি যত ধর্ম দেখা দেশের বিবেচনা করেন না কেন, আপনার বেল কোথাও নাই। বরং দিন শেষে ভারত আপনার পাশে থাকবে। 1971 আমাদের পাশে ছিল। এই যে আমাদের এত সন্তান জন্ম দিয়েছেন আমার বাপদাদারা, আমাদের পূর্বপুরুষরা। দেশে আর জমি বাকি নাই, ফসলের জমির মানে মানুষ জনসংখ্যার চেয়ে আমাদের খাদ্য উৎপাদন খুব কম হয়। আমাদের পেঁয়াজ, রসুন, ডাল, ফাল সব ভারত থেকে আমদানি করতে হয়। তো ভারত যদি এটা বন্ধ করে দেয়, কোথা থেকে কিনে খাবেন? ওই আপনি থাইল্যান্ড থেকে আনবেন, অনেক বেশি টাকা ব্যয় করে আনবেন, তখন তো আপনার মানে নুনান্তে পান্তা ফুরায় অবস্থা হবে। আপনি হয়তো খাইতে পারবেন, কিন্তু যে গরু, যে কৃষক, যে খেটে খাওয়া মানুষ দিন আনে দিন খায়, তার কি হবে? তো এই জিনিসগুলো আপনারা চিন্তা করেন না, ধর্ম দ্বারা যাচাই বাছাই করেন। এখন আপনারা আসলে ডিজার্ভ করেন জামাতের মতো একটা বাটপার দল, যে পাশার মধ্যে লাথি দিয়া মানে আপনারা একদম জান্নাতে পাঠিয়ে দেবে। আপনি সেভাবে জান্নাতে যান। প্রিয় শেখ ফরিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে অনেক সুন্দরভাবে সমৃদ্ধ করেছেন। অসংখ্য মানুষ এখানে কমেন্ট করছিলেন যে শেখ ফরিদ ভাই প্রিসাইজ উত্তর দেন, মানে খুব ডিটেলে, এবং আপনার কথাগুলোর মধ্যে আমি তো মুগ্ধ হয়ে শুনি, অন্য শোগুলো আমি শুনি। তো প্রিয় বন্ধুগণ, আপনাদের কে এটাই বলে যে বিদায় তো আপনাদের কাছ থেকে নিতে হবে, নিচ্ছি। জি, শেখ ফরিদ ভাইয়ের কাছ থেকে শেষ বক্তব্য শুনবো। তাছাড়া একটা বলে রাখি, আগামীকাল ইশতেহারে সাইফুল আমিন ভাইয়ের সাথে বিশ্লেষণ আছে, শুক্রবার বাংলা সময় রাত 10টায়। সেই শোটি দেখবেন, অগ্রিম জানিয়ে রাখছি। আর এই লাইভটা শেষ হলে ইশতেহার থেকে একটু ঘুরে আসবেন। শেখ ফরিদ ভাই, আপনি যদি একটু শেষ করে দিতেন আমাদেরকে আপনার শেষ বক্তব্য দিয়ে। ধন্যবাদ আপনাকে। আমি 1 মিনিটে খুব দ্রুত শেষ করে দিব। আপনি যে শেষে যে ফটোকার্ডটা দেখালেন, যে উইঘুর মুসলমানদের তুলে দিচ্ছে, উইঘুর লেখা আছে, উইঘুর যোদ্ধাদের তুলে দিচ্ছে সিরিয়া, তুলে দিচ্ছে চায়নার হাতে। আপনি ওটা আরেকবার দেখান। এখানে দেখেন কি বদমাইশি এটা করেছে। উইঘুর যোদ্ধারা কার পক্ষে যুদ্ধ করেছে? সিরিয়ার পক্ষে। সে সিরিয়ার পক্ষে যুদ্ধ করা লোকদেরকে কিন্তু তুলে দিচ্ছে চায়নার কাছে। এখানে সিরিয়া যেমন গাদ্দারি করলো মুসলমানদের, এখন তাদের অনুভূতি আহত হচ্ছে না। কিন্তু ভারত যদি একটা রোহিঙ্গাকে
আবারও বলতেছি, ভারত যদি একটা রোহিঙ্গাকে বার্মার হাতে তুলে দিত, এতক্ষণ কিন্তু বাইতুল মোকাররম গরম হয়ে যেত, লাহোর গরম হয়ে যেত, খোদ ভারতের চিঙ্কুবামেরা মিছিলে নেমে যেত তখন, আর বাংলাদেশে পল্টন গরম হয়ে যেত চিঙ্কুবামদের দ্বারা। আরেকটা তথ্য দেই মজার, যেটা এখানে নাই, এটা আরো পুরনো খবর। সেটা হচ্ছে উইঘুর মুসলমানেরা যখন পাকিস্তানে আসছিল, যখন পাকিস্তান আমেরিকার পক্ষে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করে এই উইঘুর মুসলমানদের তুলে দিয়েছিল ওই যে কি যেন গুয়াতানামা বে নাকি কি যেন একটা, যেখানে সবচেয়ে কঠিন কারাগার, গুয়াতানামা বে নাকি কোথায় যেন, এই যে আমেরিকানদের হাতে তুলে দিত এই পাকিস্তানিরা। এটাই হচ্ছে মুসলমানদের নীতি। আপনি দেখেন পাকিস্তানিরা কিন্তু 25,000 ফিলিস্তিনি মুসলমানকে জর্ডান গিয়ে মেরে ফেলেছে, এটা নিয়ে টু শব্দ নেই। এই পাকিস্তান উইঘুর মুসলমানদের তুলে দিয়েছে আমেরিকার হাতে আল কায়দা বলে। এই দেখেন আবার সর্বশেষ তুলে দিচ্ছে সিরিয়া চায়নার হাতে। কোন চায়না? কমিউনিস্ট চায়নার হাতে। কোন চায়না? নাস্তিক চায়নার হাতে। এখন দেখুন টু শব্দটি নেই। এদের যত অনুভূতি, মুসলমানদের যত অনুভূতি, এরা হচ্ছে একটা হিপোক্রেট এবং ভণ্ড। এদের অনুভূতি ভারতের রিলেটেড না হলে চেতনা জাগে না। ভারতের বাংলা এই উপমহাদেশের জালিয়াত বাম এবং জালিয়াত মুসলমানদের, মানে যতক্ষণ পর্যন্ত ভারতের রং না পাবে, ভারতের গন্ধ না পাবে, ভারতের বদবয় না পাবে, ততক্ষণ তাদের চেতনা জাগবে না, জোশ জাগবে না। মানে উইঘুর মুসলমানরা ঠিক ওই বেলুচ মুসলমানদের জন্য মতো এখন চুদির ভাই হয়ে গেছে। সব মুসলমান ভাই ভাই এই উপমহাদেশের মুসলমানের কাছে উইঘুর মুসলমান এবং বেলুচ মুসলমানরা চুদির ভাই। ঠিক যেমন আরব মুসলমানদের কাছে আমরা বাঙ্গু, ভারতের ভাঙ্গু, বাংলাদেশের বাঙ্গু, পাকিস্তানের পাকিদের কাছে তো এরকম ছিলাম আমরা মানে সঠিক মুসলিম না, কালো। শুধু তাই না, তিনি প্রথম বাংলাদেশের পাকিদের বাপে তো আমাদের শুয়োরের বাচ্চা বলে গালি দিছিল, বলছে আমরা কালা, ছোট, খাটা ইত্যাদি ইত্যাদি বলছে। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। এই যে ঘটি সোহেল, তার পিতা শ্রদ্ধেয় আমাদের কিংবদন্তি নেতা, বঙ্গবন্ধুর পরেই যাকে আমি বেশি শ্রদ্ধা করি, সেই তাজউদ্দিন আহমেদ, তিনি ছিলেন হাফেজ। তাকে এসে লিয়াকত আলী খান কি বলেছিল জানেন? ওই যে পাকিস্তানের, আচ্ছা লিয়াকত আলী খান মদ খাইতো এবং বউ থাকতেও সে আরেক নারীর সাথে, অমুসলিম নারীর সাথে ব্যভিচার করতো। সেই লিয়াকত আলী খান কি বলেছিল সোহেল তাজের বাপ, এই ঘটি সোহেলের বাপ, শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা তাজউদ্দিন আহমেদকে কি বলেছিল জানেন? কয় তুমি তো মুসলমান না, নামাজ পড়ো কেন? অথচ তিনি কিন্তু হাফেজ। এই হচ্ছে এই পাকিস্তানিদের আমাদের বাংলাদেশের প্রতি ধারণা। ঠিক যেমন আরবরা আমাদের মনে করে আমরা এলাম আধা মুসলমান বা হিন্দু মুসলমান, অর্থাৎ কনভার্টেড মুসলমান। সবচেয়ে মজার বিষয়, জামাতের এক নেতা কিন্তু কয়দিন আগে বলে ফেলছে, এই যে কালকে নাকি পরশু বলে ফেলছে যে আমরা নাকি আগে হিন্দু ছিলাম। এই কথাটা যখন আসাদ নূর বলেছে, আমি ফরিদ বলেছি, তসলিমা নাসরিন বলেছে, বা অন্যান্য যারা মুক্ত চিন্তক বা গবেষক তারা বলেছে, তখন কিন্তু খুব খারাপ হয়ে গেছিল। এই জামাতের নেতা কয়দিন আগে বলেছে যে আমরা আগে হিন্দু ছিলাম। এই হচ্ছে অবস্থা। আসলে মুসলমানদের হলো সিলেক্টিভ মানবতা। এদের শুধু মানবতাই সিলেক্টিভ না, এদের ধর্মীয় পরিচয়টাও সিলেক্টিভ। তাই উইঘুর মুসলমান এবং বেলুচ মুসলমান এদের কাছে সুধীর ভাই, আর সব মুসলমান ভাই ভাই। আবার আরবদের কাছে আমরা পাকিস্তানের পাঙ্গু, ভারতের ভাঙ্গু, বাংলাদেশের বাঙ্গু মুসলমানরা তাদের কাছে সুধীর ভাই, আমাদের 5 পয়সা দাম নাই। আমাদের কাছে রোহিঙ্গারা যেমন, তাদের কাছেও আমরা তেমন। এই দেশের মুসলমানেরা আরবদের কাছে রোহিঙ্গা। পৃথিবীতে এই যে আমেরিকাতে গিয়ে মেয়র হয়, ইউকেতে গিয়ে মেয়র হয় খ্রিস্টান দেশে গিয়ে, কিন্তু পৃথিবীতে কোনো মুসলিম কান্ট্রিতে গিয়ে কোনো মুসলিমকে গিয়ে মেয়র হতে দূরের কথা, মানে একটা কোনো নেতা হইতে দেখছেন, ইলেকশন করতে দেখছেন, মেয়র হতে দূরের কথা। 57টা মুসলিম দেশে, আরবের কোন দেশে ইহুদি খ্রিস্টান তো দূরের কথা, মুসলমানদের নাগরিকত্ব দিবে না। বাংলাদেশে কোনো মুসলমান বলতে পারবে আরব থেকে বিয়ে করে আনছি, কিন্তু বরিশালের লোক জাপানের মেয়েরে বিয়ে করে আনছে, আনে নাই? সবচেয়ে ধনী ব্যক্তির মেয়েটাকে বিয়ে করে আনছে বলে আমরা শুনেছি। এমনকি পৃথিবীর বহু দেশের মানুষ বহু দেশে গিয়ে বিখ্যাত ব্যক্তিদের কন্যাকে বিয়ে করেছে। আরবে যাক না একটু, দেখেন না কি করে সব মুসলমান ভাই ভাই সুধীর ভাইগিরি ছুটাই দিবে একবারে আরবেরা। খুব শীঘ্রই এই দেশের মানুষ এই ভুলগুলো বুঝতে পারবে, আমি বিশ্বাস করি। আমাদের যে আন্দোলন, তারা বুঝতে পারবে, মুক্ত চিন্তা এবং মুক্তিযুদ্ধের পক্ষের যে আমাদের আন্দোলন, সেটা মানুষ বুঝতে পারবে বলে আমরা আশা করি। এবং তখন মানুষ জামাতকে, হেফাজতের মতো ভণ্ডদেরকে মানুষ বঙ্গোপসাগরে ফেলে দেবে বলে আমার বিশ্বাস। আর যারা আমরা সর্বশেষ যে কথাটা বলতে চাই, যে ভারত বিরোধী তাদের মজ্জাগত থাকবেই। বাংলাদেশ আওয়ামী লীগ যদি আগে পূর্ণ আওয়ামী লীগ না হয়, বাংলাদেশ ছাত্রলীগ যদি পূর্ণ ছাত্রলীগ না থাকে, কৃষক লীগ শ্রমিক লীগ যদি পূর্ণ শ্রমিক লীগ কৃষক লীগ না থাকে, তাদের চার মূলনীতি না মানে আবারও যদি তারা এরকম আপোষ, ক্ষমতায় যাওয়ার জন্য আপোষ করে, তাহলে তাদের আবার ভয়ঙ্কর পরিণতি আবারও অপেক্ষা করবে। এখন তো কিছুই না, এটা তো কিছুই না, কারণ আওয়ামী লীগ কামব্যাক করবে। এগুলো আওয়ামী লীগের জন্য, এগুলো নির্যাতন তারা 75 সালেও সয়েছে, 71-এও সয়েছে। সুতরাং 2025-24 যে ঘটনা ঘটেছে, এটা আওয়ামী লীগের জন্য কিছুই না, কারণ তারা খুব দ্রুতই কামব্যাক করবে। আমি জানি না তাদের রাজনীতি, তাদের রাজনৈতিক দর্শনের উপর তারা কতটুকু থাকবে। তবে যদি থাকে, তাহলে দেশের জন্য মঙ্গল হবে, বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল হবে, আওয়ামী লীগের জন্য মঙ্গল হবে। এখন এটা নির্ভর করতেছে ভবিষ্যতের উপর। জি, অনেক ধন্যবাদ শেখ ফরিদ ভাই, আপনার জন্য শুভকামনা। এবং সামনের সপ্তাহে, প্রিয় দর্শক, বৃহস্পতিবার বাংলা সময় রাত 10টায় শেখ ফরিদ ভাইয়ের সাথে আবার দেখা হবে। এর মাঝামাঝি দেশের পরিস্থিতি যদি
চরম খারাপ হয় তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই আমরা সমসাময়িক বিষয়ে লাইভে আসবো। এবং যেটা বলছিলাম যে ইশতেহারের সাথে থাকুন, ইশতেহারের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিলাম, আপনাদের জন্য সহজ হলো, কমেন্টে দিয়ে রাখলাম, ফেসবুক এবং ইউটিউবের 2 জায়গারই কমেন্ট আপনারা পাবেন। ইশতেহার থেকে একটু ঘুরে আসতে পারেন, সর্বশেষ 2-1টা যে ভিডিও আছে সেটা আপনারা দেখে নিতে পারেন। অনেক ভালো থাকবেন, শুভকামনা রইল। বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াক, এই অপশক্তি, এই ইউনুস সন্ত্রাসীরা এরা পালিয়ে যাক দ্রুত, যদি জীবন নিয়ে পালাতে পারে আর কি। শেখ ফরিদ ভাই, আপনাকে আবার শুভেচ্ছা জানাচ্ছি।